গল্পের নাম ভালোবাসার কাব্য গাঁথব। কলমে লাবিবা তানহা এলিজা। গল্পের চতুর্থ পর্ব। লাবিবার জল্পনা কল্পনাকে মিথ্যে করে দিয়ে তানভীর কিছুই বলল না। রুটিন বের করে নিজের ফোনটা হাতে ধরিয়ে দিয়ে লাবিবার ফোনটা হাতে তুলল। সিমটা বের করে নতুন সিমটা তুলে দিল। বিছানায় রেখে লাবিবার দিকে তাকাতেই দেখল লাবিবা মাথায় হাত দিয়ে বসেছে। তানভীর তাচ্ছিল্য সুরে হাসল। বিশেষ কাউকে মাথায় তুলে রাখলে তাকে সরিয়ে এখন এক্সামের চিন্তা মাথায় ঢুকাও। আপনাকেও? আমাকেও কি? কিছু না। লাবিবা নিজের হোয়াটসঅ্যাপে রুটিনটা সেন্ড করে দেয়। ফোনটা তানভীরের হাতে দেয়। তানভীর পকেট ঢুকিয়ে রুম ত্যাগ করে। লাবিবা বন্ধ করা দম ছাড়ে। এতক্ষণ শুধু শুধু টেনশন করছিল। কত ভালো জামাই। কিছুই বলল না, তাই নিজেকেই খানিক বকা দিল। রুম থেকে বের হয়ে তানভীরকে খুঁজল। না পেয়ে সাবিনার কাছে গেল। আম্মু, উনাকে দেখেছ? সাবিনা কেমন যেন মুখ ফুলিয়ে রেখেছে। লাবিবার দিকে তাকালো না। হলোটা কি? আম্মু, উনি কি চলে গেছে? এবার সাবিনা লাবিবার দিকে তাকাল। এগিয়ে এসে গো ধরে বলল, হ্যাঁ, চলে গেছে। বাঁচা গেছে। বিমৃতি যখন ছাড়বে প্লিজ ডেকে নিয়ে ভালোভাবে থেকো। আমার যেন কখনো মাথা না হেড হয়। লাবিবা বুঝল কেন এত রাগ। তানভীর নিশ্চয় সব বলে দিয়েছে। ভয়ে ভয়েই বলল, উনি কি কিছু বলেছে তোমাকে? আম্মু, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। তোমার কি করে মনে হয় তানভীরের মতো ছেলে এরকম একটা ব্যাপারে আমাকে বলতে আসবে? তার শিক্ষা দীক্ষা তোমার থেকে অনেক উপরে। তোমার সেই ফাহাদের বাবা ফোন দিয়েছিল, ক্ষমা চেয়েছে। ফাহাদ কিভাবে আমার হয় আম্মু? তাকে তো তোমরাই ধরে এনেছিলে। এনেছিলাম যেমন, তাড়িয়ে দিয়ে ভালো ছেলে দেখে বিয়েও দিয়েছি। তারপরেও তুমি আড়ালে কিভাবে তার সাথে দেখা করতে যাও, তাও আবার ক্লাস ফাঁকি দিয়ে। দেখা হয়ে গিয়েছিল আম্মু, আমি নিজে থেকে দেখা করিনি। আচ্ছা যাই হোক, এমনটা যেন আর না হয়। যাও, নিজের রুমে যাও, পড়াশোনা করো। তুমি কেন উনাকে আটকালে না আম্মু? বলেই লাবিবা হাউমাউ করে কান্না জুড়ে দিল। ফুফাতে ফুফাতেই পেটের কথা বলে দিল। উনি আমার উপর রাগ করে আরো দূরে সরে গেল আম্মু। একটু ভালো করে কথা না বলেই চলে গেল আম্মু। দায়িত্ব পালন করেই তো গেল। আর কি লাগে? লাবিবার হঠাৎ এমন ব্যবহারে হকচকিয়ে গেল সাবিনা। কিন্তু তার রাগ কমল না। ধমকে বলল, কান্না থামাও। কান্না করার মতো কিছু হয়নি। এখন রাগ করেছে, রাগ পরে গেলে ঠিকই আসবে। রুমে যাও, তোমাকে ক্লান্ত লাগছে। লাবিবা জেদ ধরল, তোমাদের জামাইকে এক্ষুনি ডাকো আম্মু। আমার উনাকে লাগবে। চুপ কর বেশরম মেয়ে। মুখে কিছুই আটকায় না। কয়দিন থেকে দেখছি এরকম অবশ্য কথা বলতে। মুখে লাগাম টানো এবার। বিয়ে দিয়েছি। আল্লাহ আমার মেয়েটার বোধ বুদ্ধি হোক। বুঝল না। লাবিবার ভয়, লাবিবার আহাজারি কেউ বুঝল না। মাকে বেশরমের মতো বলেও বোঝাতে পারল না। ব্যর্থ লাবিবা। নতুন সিম, তাই কারো নাম্বার ও খোঁজে পেল না। পেলে হয়তো উর্মিলার সাথে শেয়ার করতে পারত। তানভীরের নাম্বার মুখস্থ বিধায় তাকেই কল দিল। ধরল না। একে একে 5 বার কল দিল, তাও ধরল না। 6 বারের সময় ধরল। লাবিবাই প্রশ্ন করল, কোথায় চলে গেলেন? যাইনি। এখন কোথায়? আছি। উঠোনেই। এই উত্তরটুকুই যথেষ্ট ছিল লাবিবার জন্য। আর দিক বেদিক তাকাল না। দৌড়ে কেচি গেট খুলে চলে গেল উঠোনে। ঠান্ডার মাঝেই টুলে বসে সিগারেট ফুঁকছে তানভীর। সাথে আরেকজনও আছে, কবির। কবির আগে থেকেই চেইন স্মোকার। তার থেকেই তানভীরের আজকের স্মোক করা। লাবিবাকে দেখেই প্রায় শেষ হয়ে যাওয়া সিগারেটটা ফেলে পায়ে পিষে দিল। তানভীর বিষয়টা খেয়াল করল। ঘাড় ঘুরিয়ে লাবিবাকে এক পলক দেখল। কিছু না বলে উঠে গেট পেরিয়ে বাইরে চলে গেল। এদিকটায় অন্ধকার। বাল্ব লাগানো হয়নি। লাবিবাও পিছু পিছু গেল। গেইটে দাঁড়াতেই সাদা গাড়িটি চোখে পড়ল। গাড়ির আড়ালে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে তানভীর।
এক হাতে সিগারেট আরেক হাত প্যান্টের পকেট। আবছা আলোয় লাবিবা খেয়াল করল তাকে। সাদা শার্ট, কালো প্যান্ট, ফর্মাল গ্যাটাপে, হাতে সিগারেট। কি অভাবনীয়! এই প্রথম চির অপছন্দের সিগারেটটাকেও যেন লাবিবার ভালো লাগল। এই সিগারেট উদ্ভাবনই হয়েছে তানভীরের হাতে শোভা পাওয়ার জন্য। লাবিবার মোটেই গা ঘিন ঘিন করল না, বমিও পেল না। যেটুকু খারাপ স্মেল পাচ্ছিল সেটুকুও নাক চেপে বন্ধ করে দিল। লাবিবার অস্তিত্ব বুঝতাই তানভীর ঘাড় ঘুরিয়ে তাকাল। লাবিবা যেন একবার হার্টবিট মিস করল। অন্যরকম একটা ফিলিংস কাজ করল। তানভীরের আশেপাশে এলেই সময় অসময়ে এমন ফিলিংস হয়। নবযৌবনের প্রথম প্রেমে পড়ার ফিলিংস। সেটা জেনেই চলে লাবিবার পদক্ষেপ। লাবিবার সবাইকে ডেকে চিৎকার করে বলতে ইচ্ছে করে, এই যে জ্বলন্ত সিগারেট হাতে দাঁড়ানো মানুষটি, সে আমার স্বামী, আমার ব্যক্তিগত পুরুষ, আমার অর্ধাঙ্গ, জান্নাতের সাথী। আমি তাকে ভীষণ ভালোবাসি, কারণ ছাড়াই ভালোবাসি। লাবিবার মনে হয় তানভীরের চোখ দুটো লাল, রক্তিম লাল। সে চোখে চোখ রাখতে লাবিবার অস্বস্তি হচ্ছে। লাবিবা উসখুস করে উঠে। তানভীর ভাবে লাবিবার কষ্ট হচ্ছে, তাই পিছিয়ে যায়। অপেক্ষাকৃত ঠান্ডা গলায় বলে, বাসায় যাও, তোমার কষ্ট হচ্ছে। আপনি রেগুলার স্মোক করেন। উহু, আমি সিগারেট খাই না। লাবিবার হাসি পেয়ে যায়। হাসতে হাসতেই বলে, তো এখন কি খাচ্ছেন? ভীষণ তেষ্টা পেয়েছে। সিগারেট কখনো তেষ্টা মেটায় না। পানি আনবো আপনার জন্য? না, তোমার ঠোঁট দুটো চুষতে দাও, আমার তেষ্টা মিটে যাবে। লাবিবার হাসি মুখ নিমেষেই বুঝে যায়। কি অসভ্য কথা! উপস্থিত লাবিবা উল্টোপিঠে কি জবাব দিবে আমতা আমতা করতে থাকে। ঝটপট কথা ঘুরিয়ে ফেলে, আপনার চোখ এত লাল কেন? দিবে। আবার সেই প্রসঙ্গ। লাবিবা একবার তানভীরের চোখে চোখ রাখতে চায়, কিন্তু ব্যর্থ হয়। পাশ ঘুরে তাকায়, জোর গলায় বলে, প্লিজ আপনি ওভাবে তাকাবেন না। আমি আপনার চোখে চোখ রাখতে পারছি না। আমার ভীষণ ভয় করে। ভিতুর ডিম। মিথ্যা। সত্যটা কি? লজ্জাবতী লাবিবা, একদম না। কিন্তু আমি তো দেখছি তোমার গাল দুটো ক্রমশ লাল হয়ে উঠছে। বিশ্বাস হচ্ছে না। ওয়েট। তানভীর গাড়ির ভেতরকার লাইট জ্বালিয়ে দেয়। বাইরে আলো এসে পড়ে। গ্লাসে আঙুল দিয়ে দেখায়, লুক, নিজেই নিজেকে দেখে নাও। লাবিবা চোখ তুলে তাকানোর ফুরসতও পায় না। পৃথিবীর সব লজ্জা তাকে চাপা দিয়ে দেয়। সদা নিলজ্জ লাবিবার ভাগ্যে এতটা লজ্জা জমা ছিল কে জানত। তানভীর না এলে জানাই হতো না। লাবিবা নিজেকে আড়াল করতে দৌড় দেয়। তানভীর চেঁচিয়ে বলে, আমাকে তেষ্টা মেটাতে না দিল আমি কিন্তু বাসায় যাব না। লজ্জান্ত লাবিবা শুনল, কিন্তু পাত্তা দিল তো। সেদিন কার একটু চুমুর দৃশ্যই সে ভুলতে পারে না। প্রতিরাতে মনে পড়তেই বালিশ চাপা দেয় মুখের উপরে। আর এভাবে সরাসরি নির্লজ্জভাবে প্রপোজাল। লাবিবার আর এই অঞ্চলে থাকার ইচ্ছে থাকলে তো। রুমে ঢুকে সে কম্বলে নিজেকে লুকাল। ঘণ্টাখানেক পর নিজেকে সামনে বেরিয়েও এল। শুধু কবিরকেই পেল। ভাইয়া, উনি কোথায় গেল? চলে গেল বলল। ফোন দাও না একটা। কবির তানভীরকে কল করল। প্রথমবারেই রিসিভ হল। হ্যালো। কোথায় তুই? গাড়িতে আছি। বাসায় আয়। লাবিবা ওয়েট করছে। চলে এসেছি। আর যাচ্ছি না। কবির লাবিবার দিকে তাকায়। লাবিবার উৎসুক চোখে তাকিয়ে আছে। কবির মুখ চেপে হাসে। দোস্ত, তুই না এলে একজনের কষ্ট হবে। হোক। নিষ্ঠুর শালা। আমার বোনকে কষ্ট দেওয়া। সরি। আমি আমার বউকে ছাড়া কাউকে কষ্ট দেই না। আসবি না? না। কবির অসহায় মুখ করে তাকায়। তারই বা কি করার আছে? লাবিবা ভীষণ ব্যথিত হয়। আরেকটু আগে এলেই তো আটকানো যেত। কবির তাড়া দেয়, ঘরে যা। তানভীর আসবে না। লাবিবার মনে একটা প্রশ্নের উদয় ঘটে। প্রশ্নটার উত্তর জানতে চায়। ভাইয়া, তুমি স্যারকে দোস্ত বলে সম্বোধন করলে কেন? তোমার সব ফ্রেন্ডদের তো আমি চিনি।
স্যার তো তোমার সিনিয়র হয়। হ্যাঁ, ওই তো ফ্রেন্ড হয়ে গেল। কই আমি তো জানি না। সম্বন্ধী হয়ে একসাথে সিগারেট ফুঁকছ। তোমরা তুই তুকারি করেও কথা বলছ। উনি কিভাবে তোমার ফ্রেন্ড হলো? তোর জন্যই তো হলো। তুমি উনাকে তাহলে আগে থেকেই চেনো। আমাকে ইন্টারমিডিয়েট পাশ করার পর পরই যে বিয়ে দিয়ে দিতে চেয়েছিলে এর জন্যই তো। তুমি বলো স্যার তোমাদের চেনা জানা ছিল। তোমার মনে মনে তাহলে এই ছিল। লাবিবার কথায় কবির প্রাণবন্ত হাসে। লাবিবা অস্থির হয়ে উঠল। কবিরের হাত চেপে ধরল। উত্তেজিত হয়ে জানতে চাইল, ভাইয়া সেদিন হসপিটালে কে এই বিয়ের প্রপোজাল দিয়েছিল? কোনো আগাম কথা বার্তা ছাড়া হুট করেই স্যারের সাথে আমার কিভাবে সম্বন্ধের কথা উঠতে পারে? স্যারের সাথে আমার তো অনেক ফারাক। সব দিক থেকেই ফারাক। আব্বুর হাতে তখনও কত অপশন। স্যারই কিভাবে রাজি হল? আমি বুঝতে পারছি তুমি এসব করেছ। তবুও তুমি বলো। আমি জানতে চাই ভাইয়া, আমার বিয়েটা কিভাবে হলো? তানভীর খানকে বোন জামাই হিসেবে কার না পছন্দ? এই প্রপোজাল তাহলে তুমিই রেখেছ। কাকা যখন বেশ অসুস্থ তোকে নিয়ে চিন্তিত, আমি তানভীরের নামটা উত্থাপন করতে চাইলাম। তানভীর তোকে বিয়ে করতে প্রস্তুত কিনা সেটাও জানার বিষয় ছিল। বুদ্ধি করে নিতু ম্যামকে মাধ্যম হিসেবে নিলাম। ম্যাডাম তো তুই বলতে অজ্ঞান। সাথে ছিল তামিম ভাই। কাকার ও রিজেক্ট করার কোনো অপশন ছিল না। একদম চেপে ধরা হয়েছিল। স্যার কেন রাজি হল? তোর জন্য। পরিস্থিতিটাই সেরকম ছিল। সব দিক বিবেচনা করেই তোকে একদিনের ভেতরেই সাদামাটা ভাবে বিয়েটা করে নিল। রাস্তার পাশে তৃতীয় তলায় জিমনেশিয়াম। তার অপোজিটেই ক্যাফে। পুরো শহরে এই একটি জিমনেশিয়াম থাকায় প্রচুর লোকের আনাগোনা। লাবিবাও তাদের মধ্যে একজন। এত দিন থেকে এখানে আসছে অথচ আজ যে দৃশ্যের সাক্ষী হল তা আগে কখনো হয়নি। তানভীরকে এখানে কখনোই এক্সপেক্ট করেনি। তার পাশেই আবার ফুটফুটে একটা মহিলা। কোনো আকাটা গোলাপি ড্রেসের সাথে কোমর অবধি ব্রাউন চুলে অত্যাধিক মডার্ন একজন। তার সাথে মুখোমুখি চেয়ারে বসে সংলাপে ব্যস্ত তানভীর। এক্সপ্রেশন প্রায় প্রায় চেঞ্জ। কখনো সিরিয়াস, কখনো খেয়াল খুশি, কখনো গা ছেড়ে দিচ্ছে চেয়ারে। এত কমফোর্ট ভাবে কিভাবে কথা বলতে পারে? মুখে মাস্ক পরেছে দেখে চেনাও যাচ্ছে না। কে হতে পারে? মামাতো বোনদের তো লাবিবার চেনা। তাহলে কি ফ্রেন্ড? গার্লফ্রেন্ড? ফ্রেন্ড থেকেই গার্লফ্রেন্ডের কথা মাথায় আসা। এত গর্জিয়াস একজনকে তানভীরের গার্লফ্রেন্ড ভাবা মোটেই অযাচিত চিন্তা নয়। কিন্তু তানভীর এখন বিবাহিত। লাবিবার হাজব্যান্ড। তাকে নিয়ে এসব ভাবা ঠিক হচ্ছে না। সন্দেহ রোগ সর্বনাশী রোগ। জিম থেকে বেরিয়ে লাবিবার খিদে পেয়ে যায়। সেজন্যই ক্যাফেতে ঢুকে। নিজের কফি ঠান্ডা হতে লাগল। লাবিবার হুঁশ নেই। ধ্যান জ্ঞান সব তানভীর আর ওই মহিলার উপর। যত সময় ফুরাচ্ছে তত লাবিবার ছটফটানি বাড়ছে। নিজেকে কোনোভাবেই আটকে রাখতে পারল না। চেয়ার ছেড়ে ছুটল তানভীরের টেবিলের দিকে। ততক্ষণে মহিলাটি কেঁদে কুটে তানভীরের কাঁধে কপাল ঠেকিয়েছে। তানভীরও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তবে কি সত্যিই এ তানভীরের গার্লফ্রেন্ড? কি বলছে সে? গায়ের উপর কেন ঢলে পড়বে? কাছে যেতেই শুনতে পায় মহিলাটি বলছে, প্লিজ তানভীর, আমাকে বাসায় নিয়ে চলো। আমরা বিয়ে করে অনেক হ্যাপি হব দেখো। বাকি জীবন স্বামী সংসার নিয়েই সুখে কাটাতে চাই। সব ভুল বুঝাবুঝি মিটমাট করার একটা সুযোগ দাও। আমাকে ক্ষমা করো প্লিজ। তানভীর উদাস ভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে জানায়, দেখি। ওদের কথোপকথনে লাবিবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কি সুন্দর বিয়ে করে সংসারের আবদার। আর তার সহজ স্বীকারোক্তি, দেখি। এজন্যই কি এত দূরত্ব? তাহলে লাবিবাকে? লাবিবার স্থান কোথায়? দৌড়ে গিয়ে এক ঝটকায় মহিলাটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আচমকা ধাক্কাতে মহিলা কোনো মতো টেবিলের কোণা ধরে ব্যালেন্স রাখে। নয়তো ফ্লোরে পড়ে কোমরটা এখনই ভাঙত। মহিলা চেঁচিয়ে উঠে লাবিবার উপর, হে, হাউ ডেয়ার ইউ! লাবিবা কড়া চোখে দৃষ্টি ফেলে। পাত্তা না দিয়ে তানভীরের দিকে দৃষ্টি সরিয়ে নেয়। কলার চেপে ধরে মুখোমুখি আনে। দাঁতে দাঁত চেপে বলে,
ইউ আর মাই হাজব্যান্ড, মাই প্রপার্টি। জীবন দিব তবুও আমি ডিভোর্স দিব না। কোনো সাহসে আপনি এ ধরনের চিন্তা মাথায় নিয়ে আসেন? আকস্মাৎ এমন আচরণে তানভীর নিজেও কিছু বুঝতে পারে না। কলার ছাড়িয়ে নিয়ে বলে, আর ইউ ম্যাড? ডিভোর্স আসছে কোথা থেকে? আমি প্রেজেন্ট থাকা অবস্থায় আপনি কি করে আবার বিয়ে করতে চান? ক্যাফেতে অন্য মেয়ের সাথে বসে প্রেমালাপ করেন, এই আপনার ক্যারেক্টার। আমি মেনে নিব এসব? কি ভেবেছেন কি? জীবনেও না। লাব্বু, প্লিজ স্টপ। উল্টা পাল্টা কথা বলছো কেন? এটা পাবলিক প্লেস। পাবলিক প্লেসে অন্য মেয়ে নিয়ে প্রেমালাপ করেন কেন? তখন স্টপ যেতে পারেন না? মাথায় পোকা উঠেছে তাই না? চলো এখান থেকে। তানভীর লাবিবাকে টেনে নিয়ে যেতে চায়। মহিলাটি জিজ্ঞেস করে, তানভীর, হু ইজ সি? লাবিবা, হোয়াট? এই লাবিবা, হাউ ম্যানারলেস সি ইজ। ওই বুড়ি, তুই ম্যানারলেস। অন্যের জামাইয়ের গায়ে ঢলে পড়িস কেন? কাটা কাটা জামা পরে আমার জামাইরে ভুলাতে এসছিস? লাবিবা, স্টপ প্লিজ। তানভীর ধমকে উঠে, আপনি চুপ থাকুন। আপনার সাথে বোঝাপড়া পরে করছি, আগে একে শায়েস্তা করি। তানভীর, কি সব বলছে? আটকাবে তুমি ওকে? মহিলাটি বলে, আরেকবার আমার জামাইয়ের নাম মুখে নিবি তো মুখ সেলাই করে দিব। নিকুচি করি তোর স্বামী সংসারের। আমার স্বামী আমার সংসারের দিকে নজর দিস শাকচুন্নি। তানভীর আর স্থির থাকতে পারে না। লাবিবাকে টেনে নিয়ে ক্যাফের বাইরে চলে আসে। লাবিবা হাত পা ছুটতে থাকে। সিঁড়ির কাছে এনে লাবিবাকে ছাড়ে তানভীর। ধমকে বলে, কি শুরু করেছ কি? কাকে কি বলছ? তুমি চেনো ওকে? ক্যাফেতে এসে সিন ক্রিয়েট শুরু করেছ কেন? জামাই জামাই বলে মান সম্মান ডুবিয়ে দিচ্ছ। পাগল তুমি? মাথা খারাপ হয়েছে? ওই মহিলা কেন আপনার সাথে মিশবে? আপনার কাঁধে কপাল কেন রাখবে? ওই ব্লেজার খুলুন। এতে ওই মহিলার গন্ধ লেগে আছে। লাবিবা ব্লেজার ধরে পেছনের দিকে টান দেয়। তানভীর ব্লেজার উপরের দিকে টেনে ধরে, প্রবলেম কোথায় তোমার? কোথায় লেখা আছে আমার সাথে কোনো মহিলা মিশতে পারবে না, কাঁধে কপাল রাখতে পারবে না? তোমার কথায় সব হবে নাকি? লাবিবা ডাইরেক্ট তানভীরের চুল টেনে ধরে মরণঘাতী খামচি দিয়ে চুল ছিঁড়ে চলে। আমার কথায় হবে না তো কার কথায় হবে? আমি আপনার একমাত্র বউ। আমি আপনাকে উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতেও হবে। আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে। লাব্বু, চুল ছাড়ো। ব্যথা লাগছে। আমারও লাগে। আপনি আমার হাজবেন্ড হয়ে কেন পরকিয়া করবেন? কি সব যা তা বলছো? চুল ছাড়ো। ই আচ্ছা, তুমি যা বলবে তাই শুনব। এবার ছাড়ো। ওই মহিলা আমাকে ম্যানারলেস বলেছে। আপনি এর প্রতিশোধ নিবেন। নিব। আমি ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করার ভূত মাথা থেকে সরাবেন। আমার একটাই বউ রে বাবা। আমি আপনার কোনো জন্মের বাবা না রে মা, ছাড়। ছে, বউ ছাড়ো তো। লাবিবা ছেড়ে দিয়ে রাগে ফুঁসতে থাকে। তানভীর মাথায় হাত চেপে লাবিবার কোলে চেপে ধরে। ব্যথাটা কমে আসে ধীরে ধীরে। বাম পাশের চোখ উঁচিয়ে দেখে লাবিবা ঘামছে। তানভীর ফিসফিসিয়ে বলে, রণচণ্ডী বাঘিনী। মাথা তুলে কিছু না বলেই হন হন পায়ে বেরিয়ে আসে। লাবিবার জন্যই এদিকে তানভীরের আশা। ক্যাফেতে হঠাৎ ফ্লোরার সাথে দেখা। তার ডাকে সাড়া না দিয়ে তানভীর পারে না। যেহেতু বসতে হবে কিছুক্ষণ, ফ্লোরা বসুক, সাথে সমস্যা কি? তার কথা শোনা যাক। ফ্লোরার কথা মানেই ইমোশনাল কথাবার্তা। আর তানভীরকে তোষামোদ করা, ব্যাপারটা ভালোই এনজয় করে তানভীর। তাই তাকে বাধা দেয় না। কিন্তু আজ ফ্লোরা শুরু করল অন্যভাবে। নিজেকে নিয়ে নয়, লাবিবাকে নিয়ে। লাবিবা কেমন আছে? তানভীর একটু অবাকি হল। হাসিমুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরী বুঝি। তোমার থেকে নয়? তাহলে বিয়ে করলে কেন? ভীষণ হট, তাই? ফ্লোরা তাচ্ছিল্য হাসে। হুঁ, ছেলেদের যা লাগে। তাহলে দূরে সরিয়ে রাখো কেন? সব খবরই দেখি রাখো।
খবর রাখি, কিন্তু দেখা হয়নি। তোমার ওয়াইফকে দেখার বড্ড ইচ্ছে আমার। ইনশাআল্লাহ অতি শীঘ্রই মিট করাবো দুজনের। সে আবার বড্ড প্রশ্ন করে। উত্তর সাথে নিয়ে এসো। এত লুকোচুরি খেলার কারণটা কি? নাকি লাবিবাই তোমাকে পছন্দ করে না? শুনেছি যে ছেলেটার সাথে বিয়ে হবার কথা ছিল তার সাথে নাকি মাঝে মাঝে একসাথে দেখা যায়। হুম, পাশে আমিও থাকি। সে আর যাই হোক তোমার ক্যারেক্টারের না। আমি আজকাল যেচে পড়ে অপমানিত হতে ভালোবাসি তানভীর। তানভীর ফিক করে হেসে উঠে। মুখে চুক চুক শব্দ তুলে আফসোস। ফ্লোরার দিকে তাকায়। লাবিবা একজন পিওর মাইন্ডেড গার্ল। সে এক পুরুষে আগ্রহী, মধ্যবিত্ত পরিবারের সন্তান। বিলাসিতা করতে গেলেও আমার যা আছে তাই ফুরিয়ে উঠতে পারবে না। তুমি যা ঠিক তার অপোজিট। এত অহংকার ভালো নয় তানভীর। তোমার মতো সিচুয়েশন না হলেই নয়। এত অপমান নিয়ে ফুপিয়ে কেঁদে উঠে ফ্লোরা। তোমার ভাই এখনো আমাকে লাভ করে। আমি বুঝি তাকে। তার সাথে কথা বলতে গেলেই আমি ফিল করি। তোমরা যদি মতামত দাও তাহলে সে নিশ্চয় আমাকে আবার তার জীবনে এন্ট্রি দিবে। সেটা নয় বুঝলাম। তার আগে বলো তুমি আমার ভাইয়ার পিছু ছাড়ছ কবে? মৃত্যু হলে। ভালো থাকার অধিকার সবার আছে তানভীর। আমি ভুল পথকে চুজ করেছিলাম। বুঝতে পেরে ফিরে এসেছি। এবার আমি ভালো থাকতে চাই। আমার অধিকার যা হারিয়েছি ফিরে পেতে চাই। এত কেন শাস্তি দিচ্ছ আমাকে? আমি আর পারছি না প্লিজ। তোমার সাথে অন্যায় করেছি আমি। আমি ক্ষমা চাইছি। ক্ষমা না করলে আজ শাস্তিও চাইছি। আমাকে শাস্তি দাও, তাও বঞ্চিত করো না। তুমি যে বারবার আমার সামনে এভাবে এসে কাঁদো আমার ভীষণ ভালো লাগে মিস ফ্লোরা। প্লিজ তানভীর, আমাকে বাসায় নিয়ে চল। আমরা বিয়ে করে অনেক হ্যাপি হব দেখো। বাকি জীবন স্বামী সংসার নিয়েই সুখে কাটাতে চাই। সব ভুল বুঝাবুঝি মিটমাট করার একটা সুযোগ দাও। আমাকে ক্ষমা করো প্লিজ। শেষ কথাগুলো শুনে লাবিবা অন্য কিছু ভেবে নিয়েছে। রিয়েক্ট করে বসেছে তৎক্ষণাৎ। লাবিবা চুপচাপ বসে থাকে। কি করে ফেলল রাগের মাথায়। ভীষণ খারাপ লাগে। কিন্তু মহিলাটিকে। লাবিবা উঠে চটপট ক্যাফেতে যায়। সেখানে আর দেখতে পায় না মহিলাটিকে। ভারাক্রান্ত মন নিয়ে বিল্ডিং ছেড়ে আসে। অদূরে তানভীরের সাদা গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে যায়। তানভীর বাইরেই দাঁড়িয়ে ছিল। চুলগুলো আর এলোমেলো নেই। একদম সেট করা। লাবিবার খারাপ লাগে ভীষণ। কত কষ্ট দিল সে। তানভীর লাবিবাকে ইশারায় গাড়িতে উঠে বসতে বলে। লাবিবা উঠে বসতেই পাশে তাকিয়ে চমকে যায়। ফেমাস হিরোইন ফ্লোরা স্বয়ং তার পাশে বসে। লাবিবা ফ্লোরা বলে চিৎকার দিয়ে উঠে। ভেতর থেকে উৎফুল্ল ভাব বেরিয়ে আসে। পরপরই ফ্লোরার গেটআপ নজরে পড়তেই মুখটা শুকিয়ে কাঠ হয়ে যায়। ফ্লোরা নিজ ঠোঁটে আঙুল চেপে বসে। চুপ। আমি তোমার এক্স যা। সামনে তাকাও। একদম চেঁচাবে না। এতক্ষণ যে সন্দেহে পাগলামি করেছে সেই সন্দেহ তার দিক পরিবর্তন করে দুশ্চিন্তা কেউ সাথে নিয়ে ধাবিত হয়। অতিরিক্ত চাপে লাবিবা এবার নিস্তেজ হয়ে পড়ে। চোখের জল ছাড়া আর কিছুর অস্তিত্ব নতুন করে পাওয়া যায় না। থার্ড ইয়ার বোর্ড পরীক্ষা। তানভীর একের পর এক খবর নিয়েই চলছে। লাবিবা কখন পড়তে বসে, কতটুকু পড়ে সবটাই তার জানা চাই। সাবিন মোটেও বিরক্ত হচ্ছে না। বরং তার ভালো লাগছে ছেলেটা এত খোঁজ খবর রাখে মেয়েটার। মন থেকে তাদের আগামী জীবনের জন্য দোয়া করে। সন্তান সুখে আছে স্বামীর সাথে, এর থেকে বড় একটা মায়ের কাছে কিছু হতে পারে না। মেয়েকে নিয়ে প্রত্যেকটা মায়ের একটা স্বপ্ন থাকে। সাবিনার ও আছে। রাজপুত্র এসেছে তার মেয়ের জন্য। মেয়েকে নিয়ে এত ভাবে। আদব জানা ভদ্র তার মেয়ের জামাই। আম্মু আম্মু বলে যখন ডাকে তার না হওয়া ছেলের জন্য আফসোসটুকু সেখানেই সমাপ্তি হয়। যেন সে সন্তান পেয়েছে আরেকজন। ছেলে মেয়ের ভাব দেখেও তার বুক শান্তিতে ভরে যায়। কিন্তু ইদানিং লাবিবাটা বেশ রাফ আচরণ করে সময় সময়। তোতা পাখির মতো মেয়েটা কথা কম বলে। যার জন্য কেঁদে কেটে একসার হতো সেই জামাই বাবার ফোনটাও রিসিভ করে না। কথা বললে সময় নষ্ট হয়। পরীক্ষার জন্য সব বাদ দিয়ে বই হাতে নিয়ে বসে থাকে।
চোখে মুখে খেলা করে দুশ্চিন্তা। পরীক্ষা তো আজ নতুন নয়, আরও পরীক্ষা দিয়েছে জীবনে, কিন্তু এতটা দুশ্চিন্তা আর একগুঁয়ে হতে কখনোই দেখেনি সাবিনা। কি চলে লাবিবার মনে? বিষয়টা নিয়ে ইসমাইলের সাথেও আলোচনা করেছে। ইসমাইল পাত্তা দেয়নি। সব দিক ভেবে সাবিনা নিজে নিজেই একটা উত্তর বের করেছে। উত্তরটা অনেকটা গরমনীয় ও মনে হয়েছে তার কাছে। লাবিবার এমন আচরণের কারণ তানভীরের এ বাড়িতে না আসা, সেটা নিয়েই অভিমান। তানভীর মাস কয়েক হলো এ বাড়িতে মাঝে মাঝে এলেও থাকছে না। গত মাস থেকে তো তার দেখাই পাওয়া যায় না। বিয়ের পর কোনো মেয়েটা থাকবে এত দিন স্বামী ছাড়া? শখ আহ্লাদ চাহিদা সবারই আছে। তানভীর কি পারে না আগের মতো এসে মেয়েটাকে সময় দিতে? শ্বশুর বাড়িতে আসতে নাকি লজ্জা পায়? পাছে লোকের কথা ধরলে চলবে? তার মেয়ে যে অভিমানে তিক্ততা অনুভব করছে সেটা কিছু না। বড় একটা বোন থাকলে নয় এসব খেয়াল রাখত? নেই তো। মা হয়েছে বলে কি আর খেয়াল রাখতে হবে না? তানভীর ফোন করলে কথাটা পেতে বসে সাবিনা। লাবিবা মায়ের পরীক্ষা চলছে, দূর থেকে খোঁজ না নিয়ে তুমি কি একটু এসে দেখিয়ে দিতে পারো না? তোমার মা না হয় একদিন নাই বা বাড়িতে পেল তোমায়, আমি কি মানা? দাবি তো আমারও আছে মেয়ে জামাইকে আদর যত্ন করার। তোমার মায়ের বেশি বই কম পড়বে না। তানভীর হালকা হাসে, মাথা নাড়ায়। না না। কি বলেন আম্মু? আসলে কাজের চাপ তো অনেক, তাই যেতে পারি না। আমাকে বোকা পেও না। এখানে থেকে কি কলেজে যাতায়াত করা যায় না? তা তো যায়, কিন্তু আম্মু এত আদর পেলে আমি তো আর সেখানে থেকে আর ফিরতে চাইব না। ছি ছি, লোকে কি বলবে? ছেচোরা জামাই শ্বশুরবাড়ি ছাড়তেই চায় না। তানভীরের রসিকতায় সাবিনার মন গলল না। উপর দিয়ে বলল, লোকের কথায় কি আসে যায়? তুমি আর অন্য জামাইরা কি এক হলো? এই বাড়ি তো তোমারই। তুমি কেন আসবে না? তুমি আসো বাবা। তুমি এলে আমার মেয়েটা প্রফুল্ল থাকে, ওর পরীক্ষাটাও ভালো হবে। ড্রয়িং রুমে আসতে গিয়ে দরজার বাইরে থেকে লাবিবা তার মায়ের কথোপকথন শুনতে পায়। ফোন নামিয়ে নিলে দরজার বাইরে থেকেই প্রশ্ন ছুড়ে, কাকে আসতে বলছো আম্মু? কাকে আবার জামাইকে? কেন? দিনে কয়েকবার ফোন করে তোর কথা জানতে চায়, তাই বললাম নিজে আসুক, তোকে গাইড করুক। আমাকে গাইড করার জন্য আমার টিচার আছে আম্মু। মাস গেলে 1010 করে টাকা দেওয়া হয়, তার উপর কোনো টিচারের প্রয়োজন নেই। এভাবে কথা বলছিস কেন? শোন, টাকা দিতে না করবে, আর যেন না খরচ করে আমার জন্য। টাকা দিয়েই যদি সব দায়িত্ব পালন হয়ে যায় মনে করে তাহলে তার কোনো প্রয়োজন নেই। আমার আব্বুর যথেষ্ট আছে, আমি অনেক আগে থেকেই পড়ে আসছি। মাথা গরম করে না মা। তোর কথা ভেবেই আমি বলেছি জামাইকে আসতে। সেও তো বিজি, তোকে বুঝতে হবে। হ্যাঁ, তাই তো, বিজি, অন্য মেয়েকে নিয়ে। লাস্টের কথাটা আসতেই বলে লাবিবা। তার চোখ থেকে দু ফোঁটা অনায়াসই প্রে। এতেই সাবিনার মনে অস্থিরতা বেড়েই যায়। জানতে চায়, কি বললে লাবিমা? লাবিবা চোখ মুছে উত্তর দেয় না। বিছানায় পড়ে থাকা ফোনটা নিয়ে বেরিয়ে যায়। তানভীরের কাছে জানতে চায়, আপনি কেন আমার পড়াশোনার এত খোঁজ খবর রাখছেন? আপনি যে শিটগুলো পাঠিয়েছেন বিশ্বাস করুন আমি ছুঁয়েও দেখিনি, দেখবও না। কি প্রবলেম তোমার? আমার কোনো প্রবলেম নেই। আপনি কেন আমার প্রতি এত জোর দিচ্ছেন? তোমাকে ভালো রেজাল্ট করতে হবে লাবিবা। তোমার রেজাল্ট আরও ভালো করতে হবে, নয়তো আমার মান সম্মান কিছু থাকবে না। তোমার আব্বুকেই বা কি জবাব দিব? যদি উনি বলেন আমি তোমার পড়াশোনার দিকে দৃষ্টি রাখিনি, মুখ থাকবে আমার? ওহ, সেজন্যই আমি সর্বদা তোমার ভালো চাই লাবিবা। তোমার স্বপ্নগুলো পূরণ হোক। ধন্যবাদ, আসছি। আমার একটা রিকোয়েস্ট রাখবেন, যেহেতু আপনি আমার সর্বদা ভালো চান। কি রিকোয়েস্ট? আপনি দয়া করে আমার বাড়িতে আসবেন না। আপনি না এলে আমি কমফোর্ট ফিল করি। কেন? ফর গড সেক এটা বলো না আমি তোমাকে ডিস্টার্ব করি। ওর তোমার দিকে তাকালে তোমার অস্বস্তি হয়। এরকম কেন করছো লাবিবা? আমি মোটেই তোমার উপর কোনো অধিকার খাটাতে যাই না। ধন্যবাদ। হোয়াটস রং উইথ ইউ?
ইউ ডোন্ট লাভ মি। ফোন রেখে লাবিবা গুমরে গুমরে কাঁদতে থাকে। তানভীর খান ওকে লাভ করে না, ফ্লোরাকে লাভ করে। সেদিন উত্তেজনা বশত দ্বিতীয়বার দেখাতেই লাবিবা ফ্লোরার দিকে কিছু প্রশ্ন ছুড়ে দেয়, যা হজম করা ফ্লোরার জন্য মোটেই অস্বাভাবিক নয়। একটু হয়তো চমকে গেছে, তবে স্মার্টলি তার অনুস্বার দিয়েছে। আপনাদের মধ্যে খুব ভালো একটা রিলেশন ছিল। আমি যতটুকু শুনেছি সেজন্যই আপনার ডিভোর্স হয়েছে। কথাটা কি সত্যি? ফ্লোরা স্বাচ্ছন্দ্যে জবাব দিয়েছে, সত্যি। আপনি স্যারকে ভালোবাসেন? উমম, হ্যাঁ, ভালোবাসি। উনিও কি আপনাকে ভালোবাসে? আমার তো তাই মনে হয়। হি স্টিল লাভ মি। আমাকে আগের মতোই ইম্পর্টেন্স দেয়, এড়িয়ে যেতে চেয়েও পারে না। কেন তোমার মনে হয় না? আপনি কি জানেন না আমি স্যারের ওয়াইফ? আমাদের বিয়ে হয়ে গেছে। আপনি কেন আমাদের মাঝে আসতে চাইছেন? আমি আসতে চাইছি নাকি তুমি এসেছ? আমরা তো ভালোই ছিলাম লাবিবা। তুমি কেন এলে আমাদের মাঝে? প্লিজ এটা বলো না যে তানভীর তোমাকে ভালোবেসে বিয়ে করেছে। সামনাসামনি একটা মেয়ে ঘুরঘুর করলে হাজার চরিত্রবান ছেলে হলেও চোখ পড়বে। তোমার উপরে ও চোখ পড়তে পারে, কিন্তু আমার তো তা মনেই হয় না। তোমাকে দেখেই আমি হলফ করে বলতে পারি তুমি এখনো আনটাচ। বিবাহিত মেয়ের কোনো চিহ্নই তোমার মাঝে নেই। তোমাদের দেখলেও বোঝা যায় না তোমরা একটা রিলেশনে স্টে করছো। নামে মাত্র বিবাহিত তোমরা। তোমাদের মধ্যে কোনো কানেকশনই নেই। হতে কতক্ষণ? আপনি আমাদের মাঝখান থেকে সরে দাঁড়ান। তানভীর খান শুধু আমার। হি ডোন্ট লাভ ইউ লাবিবা, বাট আই লাভ হিম। হি ইজ মাই হার্ট, মাই এভরিথিং। আফসোস হচ্ছে তোমার জন্য। তানভীর তোমাকে নিয়ে ভাবেই না। টাকা উড়ানোর জায়গা নেই তাই উড়ায়। তোমার বাবা মাকে তো কিছু একটা বোঝাতে হবে। বোকার রাজ্যে বাস করো না। তার থেকে একটা বুদ্ধি দিই। যে ছেলেটা তোমার জন্য পাগলামি করে কি যেন নাম, তার সাথে তোমার আলাপও ছিল। তার সাথে জীবন শুরু কর। তানভীরকে ছেড়ে দাও। একরাশ হতাশা নিয়ে ফিরে আসে লাবিবা। তানভীরের অগ্রাহ্য তাকে পয়েন্টে পয়েন্টে ধরিয়ে দেয় ভবিষ্যৎ তাকে তানভীর ছাড়া কাটাতে হবে। তানভীর শুধু মাত্র একটা সাপোর্ট। নেহাত ভালো মানুষ বলেই তার এত বন্ধুসুলভ আচরণ। তানভীরের চোখে লাবিবা সেই দৃষ্টি কখনোই পায়নি যা একজন স্ত্রী তার স্বামীর চোখে দেখে। কখনোই এতটা আকুলতা পায়নি যতটা একজন স্ত্রী তার স্বামী থেকে পায়। দু একবার যা ঘটেছে তা অ্যাক্সিডেন্ট বলেই বিবেচনা করে লাবিবা। কাছাকাছি থাকলে এরকম হতেই পারে। তবুও পরম ধৈর্যশীল পুরুষের পরিচয় দিয়েছে তানভীর। একবারও আসেনি লাবিবার বুকে। ভালোবেসে নেয়নি বুকে টেনে। দূরে দূরে থেকেছে। বারবার বুঝিয়েছে তাকে স্নেহ করে। তার জন্য ভালোবাসা নেই। শুধু কাছে আসা কখনোই ভালোবাসা হতে পারে না। হাতে হাত রেখে পাশে থাকাই সত্যিকার ভালোবাসা। কই তানভীর তো তার পাশে থাকে না। কলেজে পা না রাখলে তো তার মুখ ও দর্শন করা হতো না। ফোন করে দেখায় সে দায়িত্ববান। লোক দেখানো দায়িত্ব পালন করে। লাগবে না তার এসব শো অফ করা। চলে যাক তার জীবন থেকে। যে তাকে ভালোবাসে না তাকে জীবনে আর লাগবে না। পরীক্ষা হল থেকে বেরিয়ে লাবিবা আজ দুজন মানুষকে একসাথে পেল। ইসমাইলের ঠিক পাশে দাঁড়িয়ে কথা বলছে তানভীর। লাবিবাকে ইসমাইলি নিয়ে যায়। টানা 4 ঘন্টা একটানা এখানেই অপেক্ষা করে। বাবারা কখনো বিরক্ত হয় না। তারা অপেক্ষা করতে জানে তাদের সন্তানের সর্বোচ্চ জন্য। অনেকের দৃষ্টি এদিকে। লাবিবা এগিয়ে যেতে যেতে খৈরুল ইসলামও এসে দাঁড়িয়েছে। প্রত্যেকের মুখটা থমথমে। কি নিয়ে আলোচনা হচ্ছে লাবিবা জানতে পারে না। লাবিবা যেতেই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। খৈরুল ইসলাম হাসি মুখে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, আমার মামনির এক্সাম কেমন হলো? লাবিবা ঝটপট উত্তর দিতে পারল না। সময় নিয়ে শুকনো হাসল। ধীরে ধীরে আওড়াল, ভালোই। অতি চঞ্চল লাবিবার ভালোই কথাটা খৈরুল ইসলাম না বুঝলেও ইসমাইল এবং তানভীর ঠিকই বুঝে গেল। পরীক্ষা ভালো হয়নি। ভালো হলে এতক্ষণে হাসতে হাসতে কথা বলত। পারলে লাফাত। খৈরুল ইসলাম বললেন, ফার্স্ট ক্লাস পেতে হবে। ওকে। হা হা। লাবিবা মাথা ঝুমাল।
উনি চলে যেতেই তানভীর গম্ভীর মুখে লাবিবার থেকে প্রশ্ন চাইল। গাড়ির কাছে সরে দাঁড়াল। প্রশ্নের টিক মার্কগুলো দেখল। হতাশ হল। তবুও জিজ্ঞেস করল, গো বিভাগের কয়টা দিয়েছ? একটাতে টিক দেওয়া কেন? আর কোনোটা দিয়েছ দেখাও। দেয়নি তো। লাবিবা এখানেই 50 নাম্বার। আর কোনোটা দিয়েছ? একটাই। আচ্ছা, খ বিভাগের কয়টা দিয়েছ? 3টা টিক মার্ক আছে। 3টাই। আমার সাথে মজা করো না প্লিজ। প্রত্যেকটা পরীক্ষা এরকমই দিয়েছ। তারপরেও বলো ভালোই। আরও ভালো চান? যথেষ্ট নয়? আমার তো সব ভেসে গেল। পরীক্ষা ভালো হলেই কি না হলেই কি? কি ভেসে গেল? লেখাপড়ার প্রতি এত উদাস কেন তুমি? তুমি তো এমন ছিলে না। লাবিবা, কি হয়েছে তোমার? পড়াশোনা করছো না কেন? প্লিজ আমাকে বলো, আমি তোমাকে হেল্প করব। আমি প্রেমে পড়েছি। মারাত্মকভাবে প্রেমে পড়েছি। ব্যথাও পেয়েছি। ঘা হয়ে গেছে। বাজে বকা বন্ধ করো। প্লিজ সিরিয়াস হও। তোমার পড়াশোনার জন্য আমি ঠিক কতটা স্যাক্রিফাইস করেছি ইভেন করে যাচ্ছি তুমি কিছুটা হলেও জানো। আর একটা বছর আছে। প্লিজ এই 1কে 2 বানিয়ে দিও না। আমি এত ভোগতে চাই না। মুক্তি চাই। আর 5 জনের মতো নর্মাল একটা লাইফ চাই। চাকরি করে আমি কি আপনাকে মাসে মাসে টাকা দিব? কে করতে বলেছে স্যাক্রিফাইস? আমি বলেছিলাম। ডেকে এনেছিলাম আপনাকে যে আমাকে বিয়ে করুন। আমাকে আমার মতো থাকতে দিন। নাকি আপনি আমাকে মেয়েই মনে করেন না? তৃতীয় শ্রেণীর কেউ মনে করেন যে আমি আপনাদের মতো স্বাভাবিক জীবন চাইলেও পাব না? কি চাও তুমি? চাই না। লাব্বুর আর কিছুই লাগবে না। জেদ দেখিয়ে বাবার হাত ধরে চলে যায় লাবিবা। তানভীর বুঝে পায় না কেন জেদ করছে এতটা। কি হয়েছে ওর? পরবর্তী পরীক্ষার একদিন আগে তানভীর এসে দাঁড়ায় আনিনায়। সাবিনার মুখ থেকে হাসি সরছে না। তানভীর অভিযোগ দেয়, আম্মু, আপনি আমাকে মিথ্যা বলেছেন। আপনার মেয়ে একটুও পড়াশোনা করছে না। আমাকে তো দেখায় পড়াশোনা করছে। আদৌ করছে কিনা সেজন্যই তো তোমাকে বললাম। আমি দেখছি। ধন্যবাদ। কে কার কথা শুনবে? তানভীর থাকাকালীন লাবিবা ঘরেই গেল না। তানভীর না পেরে নিজেই খুঁজে বের করল লাবিবাকে। বাড়ি থেকে গজ 50 দূর পুকুর পাড়ে। কিন্তু লাবিবাকে দেখে বড্ড অসন্তুষ্ট হল। চোখের নিচে আজ অবধি যার ডার্ক সার্কেল দেখা মেলেনি সেই মেয়েটার মুখে ব্রণের দাগ পর্যন্ত দেখা যাচ্ছে। ফেসে মাস 2 থেকে দেখা হয়নি জন্য বুঝতেও পারেনি। প্রবলেমটা ঠিক কোনো জায়গায় তানভীর ঠাহর করতে পেরেও পারছে না। এগিয়ে গিয়ে হাত বাড়ায়। উঠে আসো। আপনি। হাত দাও। এত এগিয়ে বসেছ পুকুরে পড়ে যাবে তো। লাবিবা হাত না ধরেই উঠে আসে। তানভীর নিজে থেকেই হাত মুঠো ধরে এগিয়ে যায় বাড়ির দিকে। বউ তার বিগড়ে যাচ্ছে। তার আগেই বউয়ের মস্তিষ্ক পরিষ্কার করে নেওয়া দরকার। ঘরের দরজাটা বেজিয়ে দেয়। বিছানার কোনায় লাবিবাকে বসিয়ে নিজে টুল টেনে বসে গাল দুটো আলতোভাবে 2 হাতের আজলায় পুড়ে নেয়। লাবিবার শান্ত দৃষ্টিতে নিজের অশান্ত দৃষ্টি ফেলে জিজ্ঞেস করে, আমার বউটার কি হয়েছে? এত আদুরে ডাক। লাবিবা চোখ দুটো বুঝে নেয়। কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা জল। তানভীরের অশান্ত মনটা আরও অশান্ত হয়ে উঠে। লাবিবার কণ্ঠে অপরাধ বোধ জেগে ওঠে। সরি স্যার। আপনার সাথে অনেক বেয়াদবি করেছি। আপনাকে অনেক জ্বালিয়েছি। আপনার প্লেসটা আমি প্রায় ভুলতেই বসেছিলাম। সব কিছুর জন্য সরি। কি হয়েছে বলো? তেমন কিছু না। বলো। প্লিজ। কি বলবো? বলার কিছু নেই। রাতে ঘুমাও না কেন? আমি রাতে ঘুমাই। তাহলে আমার কথা ভেবে চোখের নিচে কালো দাগ কেন ফেলেছ? ইউ ডোন্ট লাভ মি স্যার। যে আমাকে লাভ করে না আমি তাকে নিয়ে ভেবে আমার টাইম ওয়েস্ট করি না। তো এটাই কারণ। আমি তোমাকে কেন ভালোবাসি না? পাগল তুমি। এটার জন্য তুমি এরকম এবনর্মাল বিহেভ করছো। নিজেকে কষ্ট দিচ্ছ। পড়াশোনা করছো না। সেজন্য তুমি ফেল করার পণ নিয়ে বসেছ।
আমার সম্মান ধুবাতে যাচ্ছ। তোমার আব্বুর কাছে আমাকে অপরাধী করতে চাইছ। আব্বুর কাছে কেন অপরাধী হবেন? তো হব না। তোমার রেজাল্ট খারাপ হলে তো উনি আমাকেই দায়ী করবেন। ভাববেন তার মেয়েকে আমি প্রেমের রাজ্যে ঘুরে ঘুরে বেড়াই, পড়তেই দিই না। দায় তো সব আমার উপরেই পড়বে। আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি না? তোমাকে নিয়ে আমি কি যে করি অলবড। প্লিজ এখন আপনি আমাকে ভালোবাসেন এই মিথ্যাটা অন্তত বলবেন না। আমি কিন্তু শুনব না। কান পচে যাক আমার, তবুও শুনব না। লাবিবা, না, আমি এই বানোয়াট কথা শুনব না। খান সাহেব, আপনি স্বাধীন মানুষ। আপনাকে নিশ্চয় কেউ ধরে বেঁধে রাখার স্পর্ধা দেখাবে না। পুরোপুরি আপনার উপর একমাত্র অধিকারী হয়েও আমি সে স্পর্ধা দেখাচ্ছি না। আপনি এই পর্যন্ত অনেকগুলো ভুল করে ফেলেছেন। আমাকে বিয়ে করেই ভুল করেছেন। আমি আপনার যোগ্য না। আমাদের মধ্যে অনেক তফাৎ যা আপনি দেখেও দেখছেন না। আপনি যে লোক দেখানো কাজগুলো করেন তা প্লিজ আর করবেন না। আপনার টাকা পয়সা সত্যিই আমার চাই না। আপনি যে নাম মাত্র দায়িত্ব পালন করেন তা কখনোই একজন হাজবেন্ডের দায়িত্ব না। আপনাকে তো সেদিও বললাম আমি চাকরি করে আপনাকে টাকা দিব না। তাহলে আমার যা হোক তাতে আপনার কি? আপনার করা সবথেকে বড় ভুল কোনটা জানেন? প্রেমিকাকে ঠকিয়ে আমাকে বিয়ে করা। লিমিট ক্রস করবে না লাবিবা। কে আমার প্রেমিকা? বলতে বলতে বেশিই বলে ফেলছ তুমি। আমার কোনো প্রেমিকা নেই, ছিল না। ও সরি, ছিল আপনার ভাইয়ের বউ। কি যেন বলে, দেবর ভাবি উম্মম। কথাটা শেষ করতে দেয় না তানভীর। মুখ চেপে ধরে প্রাণপণে। রাগে মুখ লাল বর্ণ ধারণ করেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। দাঁতে দাঁত চেপে ধরে, আল্লাহর দোহাই লাগে বউ, এত বড় কথা এই পবিত্র মুখে বলিস না। প্লিজ তুই অন্তত ওই মহিলার মতো আমাকে বিনা দোষে কাঠগড়ায় তুলিস না। যা জানিস না তা নিয়ে কথা বলিস না। কে বলেছে তোকে এসব? বল, কে কান ভাঙিয়েছে তোর? কান ভাঙাতে হবে কেন? আমি কি কচি খুকি যে কেউ কান ভাঙাবে তা নিয়ে আমি নেচে বেড়াবো? আমি নিজে নিজেই বুঝে নিতে জানি। আমাকে বুঝিয়েছেন আপনি নিজে, আর আমার প্রতি আপনার অবহেলা। দরজার বাইরে থেকে সাবিনা সবটাই শুনতে পায়। শুনে হজমও করে নেয়। চুপচাপ সেখানে থেকে সরেও যায় যখন বুঝতে পারে তানভীর চলে যাচ্ছে। জামাইয়ের জন্য রান্না করা খাবারগুলো টেবিলে সাজিয়ে লাঞ্চ করার জন্য ডাকতে এসেছিলেন সে। দরজার সামনে এসে দাঁড়াতেই সব কথা কানে আসে। মেয়ে আর জামাই সম্বন্ধে তার যা ধারণা ছিল পুরোটাই উল্টে যায়। কোনো মাই এমন খবর সহ্য করতে পারে না। কিন্তু সাবিনা অতি শোকে পাথর হওয়া যাকে বলে। কিন্তু তার জন্য যে আরেকটা চমক অপেক্ষা করছিল তা সে জানত না। তানভীর যখন তার সামনেই ইসমাইলের কাছে আবদার করে বসে লাবিবার পরীক্ষা শেষ হতেই তাকে ঘরে তুলতে চায়, তখন ইসমাইলের আগে সাবিনাই এর প্রতিবাদ করে। লাবি মা কি তাই চায়? তানভীর উত্তর দিতে পারে না। রাজনৈতিক পরিবারের সদস্য সে। বাবার সাথে তার ও সায় আছে। অভিজ্ঞতাপূর্ণ দূরদর্শিতাসম্পন্ন ব্যক্তিত্ব সে। বেশ বুঝতে পারছে জল ঘোলা হতে চলছে। তার সংসার জীবনের খুঁটি বেশ লড়বড়। বউ বেঁকে বসেছে। শাশুড়ি বেঁকে বসেছে। শ্বশুরের ভাবভঙ্গি বোঝা দেয়। সাবিনার কথার পরিপ্রেক্ষিতে ইসমাইল তানভীরকেই প্রশ্ন করে, তুমি হঠাৎ এত জলদি এমন আবদার কেন করছো? তোমাদের মাঝে কোনো সমস্যা? জিহ্বা দিয়ে ঠোঁট ভেজায়। নড়েচড়ে বসে কণ্ঠে জোর নিয়ে বলে, না আব্বু, কোনো সমস্যা না। আমার মেয়েটা সহজ সরল, বুদ্ধি কম, জেদ বেশি। আমার বিশ্বাস তোমাদের মধ্যে কোনো সমস্যা হতে পারে না। হলেও তুমি ঠিক সামলে নিবে। অসময়ে এমন আবদার করো না। বেয়াইয়ের সাথে আমার কথা বার্তা সেটেল। সময় মতো আমরা আমাদের দায়িত্ব পালন করব। এর উপর কোনো কথা থাকতে পারে না। তানভীর এবার নিজের উপর রিস্ক নিল। বউকে হাত ছাড়া করল না। নরম পুষ্পের ন্যায় বউ তার। ভীষণ নাজুক। দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে করে। আবেগপ্রবণ কোনো কিশোর বা যুবক নয় সে। প্রাপ্তবয়স্ক সুঠামদেহী তাগড়া পুরুষ। চোখের সামনে তসতসে যুবতী বউটা ঘুরঘুর করবে আর সে টেলিভিশন দেখার ন্যায় সোফায় গা এলিয়ে তাকিয়ে থাকবে। দুনিয়া এদিক থেকে ওদিক চলে গেলেও তা কার্যকর হবে না।
সেজন্যই অবাধ্য মনটাকে বাধ্য করতে দূরে থাকা। তানভীরের কয়েকটা দিনের সঙ্গ যদি এতটা ডেম্পারেট করে তুলে লাবিবাকে, তাহলে নিজেকে সরিয়ে না নিলে কি হতো সেটাই ভেবে ভেবে তানভীর কুল কিনারা হারায়। নরম মনের আনটাচ বউ তার। জামাই পাগল হবে, এটা অবাক হবার কিছু না। তাই বলে এত অল্পতেই অ্যাফেকশনটা আগে থেকেই ছিল তানভীরের দৃষ্টির বাইরে, সেটা না নাকি হাজবেন্ড বলেই লাবিবার যত উন্মাদনা। কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেও তানভীর এবার পার পেল না। নাকের ডগায় তার বউ যে পাকা লঙ্কার তরকারি রান্নার প্রস্তুতি নিচ্ছে ধারণাতেও ছিল না। তানভীরের জানা ছিল লাবিবার সেলফোন একটি। ইভেন এটা সবাই জানে। জানে না লাবিবার আরেকটি ফোন আছে। তানভীরও হয়তো জানত না যদি না লাবিবাকে বই দিয়ে ব্যস্ত রাখত আর না লাবিবার পরীক্ষা থাকত। ওয়ার্ড্রোবের থার্ড পার্ট পুরোটাই খালি, শুধু পড়ে আছে ব্লু কভারে ঢাকা ফোনটা। ফোনে লক ছাড়াতে তানভীরের সময় লাগেনি। মেয়েটা বোধহয় নিজেকে অসম্ভব ভালোবাসে নামটাকেও, সেজন্য নাম দিয়েই সমস্ত লক দেওয়া। মানুষ আজকাল চালাক হয়ে গেছে। নিজের নামে লক দেওয়া বড্ড কমন। এটা এখন কেউ দেয় না। সেজন্যই উল্টোটাই করেছে সে। এয়ারটেল সিম, শুধু দুটো নাম্বারে কনভারসেশন। দুটো নাম্বারই তানভীরের চেনা। কনভারসেশনস কল করে দেখতে দেখতে তানভীরের কপালের রগ ফুলে উঠে। তার সহজ সরল বউটার তাহলে এভাবে ব্রেইন ওয়াশ করা হচ্ছে। প্রথম নাম্বারটার কনভারসেশন দেখেই তানভীর রাগ সংবরণ করতে পারল না। তাই দ্বিতীয়টা দেখার সুযোগ পেল না। নিজের ফোন বের করে কল লাগালো ফ্লোরার কাছে। ফ্লোরা ফোন কানে তুলেই তানভীরকে ঝেড়ে দিল। যখনই তামিমের কাছাকাছি যেতে চাই তখনই তুমিই আমার পথ আটকে ধরো। কারণ কি তানভীর? আর কি চাও তুমি? তুমি নিশ্চয় এখন বলবে না যে তুমি ভাইয়ার হসপিটালে। তাছাড়া কোথায় যাব? আমার আশ্রয় একমাত্র তোমার ভাইয়ার কাছেই। তানভীর হাত মুঠো করে নিজের রাগ সংবরণ করে নিল। তুমি আবার আমার ক্ষতি করতে চাইছ? আমার সংসারে নজর দিতে কলিজা কাঁপল না তোমার? চোখ তুলে ফেলব না আমি। আমি সর্বশান্ত তানভীর। আমার সংসার আমাকে ফিরিয়ে দাও। আমি তোমার সংসার সুন্দর করে দিব। নিজের লিমিট ক্রস করো না প্লিজ। আমার কোনো ভয় নেই তানভীর। বছরের পর বছর আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। নিজের সংসার ফিরে চাইছি, তুমি তো আমাকে হেল্প করছই না, বরং মজা নিচ্ছ। আর কি চাও তুমি? তুমি কি মনে করো তুমি বড় গেমার? তোমার থেকে বড় গেমার একজন আছে। সে তোমার বউ। যার সাধ্য আছে তোমাকে গোল দেওয়ার, তোমার প্রধান দুর্বলতা হবার। আমাকে এর মধ্যে টেনো না। আমি তোমার উপকার করার জন্য বসে আছি না। উপকার চাইনি তোমার থেকে, অপকারও না। প্লিজ দূরে থাকো। তুমি যদি সত্যিই তোমার আমার সম্পর্ক আছে এই মিথ্যেটা আমার বউকে বলে থাকো, তোমার মুখের খুলি ও আমি রাখব না। ওহ কাম অন তানভীর। যেচে পরে কেউ নিজের ক্ষতি করতে যায় না। আমি করেছি, তার শাস্তি ভোগ করছি। তার মানে এই না যে আমি আবার ভুল করব। আমি যে সংসারে ফিরতে চাইছি সে সংসারেরই নতুন মেম্বার লাবিবা। আমার যা, আর তুমি আমার দেবর। আমাকে কেউ মেরে পিটে এক করলেও তো আমি বলবো না তোমার সাথে আমার পরকীয়া চলছে। তোমাকে আগেও আমি ছোট ভাইয়ের মতো দেখেছি, সারাজীবনই দেখব। বরং লাবিবাই আমাকে একথা জিজ্ঞেস করেছে তোমার আমার সম্পর্ক আছে কিনা। অবশ্যই আমাদের সম্পর্ক আছে। আমরা এক ফ্যামিলির মেম্বার। আমি তোমাকে ভালোবাসি কিনা? আমি স্বীকার করেছি আমি তোমাকে ভালোবাসি। তোমাকে, তোমার ভাইয়াকে, মমকে, পাপাকে, বাড়ির প্রত্যেকটা মেয়েকে আমি ভুলতে পারিনি। ভীষণ ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো এটাও বলেছি। অবশ্যই তুমি আমাকে ভালোবাসো তানভীর। তোমার ভাইয়ার সাথে সম্পর্কের শুরু থেকে তুমি আমাকে হেল্প করেছ। আপু আপু বলে মাথায় তুলে রেখেছ। এখনও আমাকে এড়িয়ে যেতে পারো না। আমার সেফটির ক্ষেত্রেও যে তোমার হাত আছে এটা আমার ধারণা। এখনও যদি আমাকে ভালো না বসো তাহলে কোনো মতেই আমাকে এতটা ইম্পর্টেন্স দিতে না। তোমাদের আমি চিনি তানভীর। প্লিজ আমাকে আর নতুন করে চেনাতে এসো না। বরং এটা ভাবো লাবিবা এই কথা কি করে জানে? অন্য এলাকার দুদিনের মেয়ে তোমার লাইফের সিক্রেট কথা জেনে বসে আছে।
তুমি বাইরে টেক্কা দিলেও ঘরে লাবিবাই তোমাকে টেক্কা দিবে তানভীর। সেটা একান্তই আমার ব্যাপার। তুমি কান খুলে শুনে রাখো, লাবিবার সাথে টোটালি যোগাযোগ করবে না। অফকোর্স আমার মনে থাকবে, তবে লাবিবা যদি আসে আমি কিন্তু তাকে ফেরাবো না। ভীষণ মিষ্টি মেয়ে, খুব মায়া পড়ে গেছে। আপন মানুষ বলে কথা। তানভীর আর ঘাটায় না। ফ্লোরা মিথ্যে বলবে না। তাহলে কে দিল লাবিবাকে খবরটা? আমি নিজেই জোগাড় করেছি। এত চাপ নিবেন না। লাবিবা তানভীরের সামনে এসে দাঁড়ায়। হাত থেকে ফোনটা নিয়ে নেয়। তানভীরকে মিষ্টি হেসে বলে, থামবেন না। প্রেমিকার সাথে কথা বলুন। আর আমার ফোন হাতে নিবেন না। এটা আমার টাকায় কেনা, আপনার টাকায় না। তানভীর লাবিবার কথায় মোটেই মাইন্ড করল না। মুচকি হেসে লাবিবার কনুই চেপে কাছে আনল। কানের পাশের চুলগুলো আলতো হাতে গুছিয়ে দিল। লাবিবা সঙ্গে সঙ্গে হাতটা প্রবল বেগে সরিয়ে দিল। সরে দাঁড়াতে চাইল, কিন্তু পারল না। তানভীর দু হাতের বাঁধনে বেঁধে ফেলল। উফফ, ছাড়ুন স্যার। চুপ। কথা বলো না। মুখ আছে কি করতে? কথা বলতে। আপাতত চুপচাপ আমার কাছে থাকো। স্যার, আপনাকে মোটেও সুবিধার লাগছে না। আপনার প্রেমিকার সাথে কি ঝগড়া হয়েছে যে আপনি আমাকে চেপে ধরে রিভেঞ্জ নিচ্ছেন? ছবি তুলে দিব স্যার। কাউকে ডাকি? রতন। এই রতন। রতনকে কেন ডাকছ কেন? ছবি তুলে দিবে, তারপর আপনি আপনার প্রেমিকার কাছে পাঠাবেন। আমাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে আপনার প্রেমিকার বুকে চিনচিন চিনচিন ব্যথা শুরু হবে। বুক চেপে ধরে দৌড়ে আপনার কাছে চলে আসবে। তানভীর, মাই সুইট হার্ট। আহ! ব্যথায় কুঁকড়ে যায় একদম। তানভীর ছাড়েনি এখনো থুতনিটা। একদম বসিয়ে দিয়েছে সামনের দাঁতগুলো। ছেড়ে দিতেই দু হাতে চেপে ধরে দু পা পেছোতে চায়, সেটাও পারে না। তানভীর আগলে নেয়। জল ছলছল চোখ দুটোর সাথে চোখ মেলায়। কেমন অনুভব হয়? বুক চিনচিন ব্যথা। মাত্রাতিরিক্ত না? ফ্লোরার সাথে দেখে একদমই সহ্য করতে পারোনি? চুলগুলো ধরে কি টানা টাইনা টানলে? দেখ, মাথা মাঝখানে কয়েকটা জায়গা ফাঁকা। সবগুলো চুল তুলে ফেলেছ। 6টা দিন ব্যথা করেছে। মুখ ঢেকে আছো কেন? হাত সরাও, দেখি কতটা দাগ হলো। রাক্ষস। আমার ভালো মানুষীয় তো তোমার পছন্দ না? ছাড়ুন আমাকে। আমি আপনার সাথে থাকব না। এত অভিমান কিসের? আমি কি তোমাকে ছেড়ে গেছি? যায়নি তো। নাকি তোমার খেয়াল রাখি না? কোনোটাই করেন না। ছেলেমানুষই করে না বউ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আম হেয়ার না। ট্রাস্ট মি। তোমাকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। সরবেন আপনি। সহ্য হচ্ছে না এসব আমার। আপনাকেও না। কি চান আপনি? হুট করে জেকে বসবেন। মানিয়ে নিতে চাইলে, ভালোবাসতে চাইলে দূরে দূরে থাকবেন, আবার যখন আপনাকে মুক্তি দিতে চাইছি তখন কাছাকাছি আসার চেষ্টা করছেন। ফাজলামি পেয়েছেন। বের হন আমার বাড়ি থেকে। এক্ষুনি বের হন। লাবিবা, মাথা খারাপ করো না। শান্ত হও। কথা শুনো আমার। কিচ্ছু শুনব না। আপনি যাবেন এখান থেকে। আমি তো আপনার বাসায় যেতে চাইছি না। প্রচণ্ড অপমান নিয়ে বের হয়ে যায় তানভীর। সাবিনা বুঝতে পেরে আটকানোর চেষ্টা করে তানভীরকে, কিন্তু পারে না। বাকি পরীক্ষাগুলোতে তানভীর একদমই খোঁজ নিতে আসে না। অতি শোকে কাতর লাবিবাও রেজাল্ট ভালো করতে পারে না। এই প্রথম 3টি সাবজেক্টেই ফেল আসে। একটুর জন্য ইয়ার লস হয় না। অন্যান্য সাবজেক্টে সিডি ও রেজাল্ট আসে। এতটা খারাপ রেজাল্ট পেয়ে লাবিবার কোনো হুঁশ নেই। লাবিবার রেজাল্টে চটেছে অনেকজনই। ইসমাইল বকে যাচ্ছে এক নাগারে। শুধু লাবিবাকে নিয়ে পড়লেও একটা ব্যাপার ছিল, কিন্তু লাবিবাকে কম, তানভীরকে দোষারোপটা বেশি করা হচ্ছে। ইসমাইলের ভাষ্যমতে বিয়ে দিয়েই মেয়ের 12টা বাজিয়েছেন। তানভীরের কারণেই আজ লাবিবার পড়াশোনার এই অবস্থা। মেয়ের পড়াশোনাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন সব সময়। পড়াশোনার যেন ক্ষতি না হয় সে অনুযায়ী লাইফ সেট করার চেষ্টা করে গেছেন। কিন্তু এ পর্যায়ে যেন হেরে গেলেন। এতটা অধপতন হবে ভাবতে পারেননি।
তানভীরকে যতটা ধৈর্যশীল স্ট্রেট পার্সোনালিটি হিসেবে জানুক না কেন আদতে সে তার মেয়ের জন্য উপযুক্ত মনে হচ্ছে না। লাবিবার যথেষ্ট পরিবর্তন তিনি খেয়াল করেছেন। এতদিন তিনি গুরুত্ব না দিলেও এবার বাধ্য হয়ে গুরুত্ব দিচ্ছেন। এর একটা সমাধান উনি করবেন বলে ঠিক করেছেন। লাবিবার মন খারাপের দিনে তানভীর আর সাথী হল না, হবেও না, কারণ লাবিবার এই অবস্থার জন্য সে নিজে দায়ী। একটু মনে হয় বেশিই নিজেকে অবহেলা করেছিল তানভীরকে না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে গিয়ে। ফ্লোরা কিন্তু লাবিবার সাথে এখনো লেগে আছে। লাবিবা একটা বিষয় খেয়াল করেছে। অতি অহংকারী বলতে জানা এই মেয়েটার মনে অহংকারের ছিটেফোঁটাও নেই। আবার দুর্দান্ত তেজের সাথে কথা বলে। লাবিবার মন খারাপের দিনগুলো বিষিয়ে তুলতে সর্বদা উপস্থিত থাকবে। প্রথমেই ২-৪টে এমন বাক্য আওড়াবে যাতে লাবিবার হৃদয় বিষিয়ে যাবে। অবশ্যই তা তানভীর আর তাকে মিলিয়ে লাবিবাকে কটাক্ষ করে। তারপরেই তার গল্পের ঢালা নিয়ে বসবে। প্রথম খেয়াল না করলেও ইদানিং লাবিবা খেয়াল করে। ফ্লোরার প্রথম বাক্যগুলোর পর আর কোনো বাক্যে তানভীরের অস্তিত্ব খুঁজে পাওয়া ভার। বরং ফ্লোরার পুরো গল্প তামিমকে নিয়ে। ফ্লোরা যে লাবিবাকে উস্কিয়ে দেওয়ার জন্যই বলে এটা লাবিবা ধরতে পেরেছে। লাবিবার মনে সন্দেহের বীজ বপন হয়। ফ্লোরা আসলে চায়টা কি? তানভীরের সাথে তার কিসের শত্রুতা? লাবিবার সাথেই বা তার কি? এমন বিহেভ করে যেন লাবিবা তার আপনজন। লাবিবার মন ভালো করার জন্য তার আর তামিমের প্রচুর ফানি মোমেন্ট শেয়ার করে। এমন জোকস বলে যে হাসতে হাসতে লাবিবার চোখের কোনো জল চলে আসে। কোনোভাবেই তাকে এড়িয়ে যেতে পারে না। এখন মনে হচ্ছে আর পারবেও না। বরং ফ্লোরা যেভাবে চলতে বলে লাবিবার মনে হয় সেই পথই ঠিক। আর লাবিবা সেই পথেই চলে। তানভীরকে আর দূরে সরিয়ে দেয় না, বরং তানভীরকে পাশে রাখে সবসময়। বাঁধন ছাড়া মানুষের মতো তানভীরের সামনেই যা ইচ্ছা তাই করে। তোমার হাজব্যান্ড? বাহ, অন্য মেয়েদের সাথে? তুমি এখানে দাঁড়িয়ে আর তোমার হাজব্যান্ড ক্লাবের ভেতরে দাঁড়িয়ে, তাও আবার অন্য মেয়ের সাথে। লাবিবা কটমট করে তাকায়। ফ্লোরা গলায় আফসোস তুলে বলে, আহারে, রেগে যাচ্ছ কেন? আমি কি বানিয়ে বলছি? নিশ্চয় কাছের কেউ হবে। ছেলেদের একটু স্পেস দেওয়া উচিত বুঝলে, নয়তো বেঁকে বসে। তুমি নিশ্চয় আমাকে কিছু বলবে না? লাবিবা নজর ফিরিয়ে তানভীরের দিকে তাক করে। বর্তমানে সে শহরের মেইন পয়েন্টে এক বিলাসবহুল নাইট ক্লাবে অবস্থান করছে। দিন দুপুরেও এই ক্লাবের সামনের রাস্তায় সাধারণ কেউ হাঁটতে আসে না। বড় লোক ছেলে মেয়েদের মাতলামো পনা চলতেই থাকে। যাদের টাকা রাখার জায়গা নেই তারা এখানে আড্ডা দিতে আসে। তানভীরের জন্য আজ লাবিবাকে এখান অবধি পৌঁছতে হয়েছে। ৭ তলায় লিফটে উঠতে না পেরে তাড়াহুড়ো করে সিঁড়িতে দৌড়ে উঠেছে। ক্লাবের দরজায় এসে হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে আর জ্বলন্ত চোখে তাকিয়ে আছে তানভীরের দিকে। ব্ল্যাক কালার স্যুট পরা মেয়েটা এসে প্রথমেই তানভীরকে হাত দিয়েছে। তারপর ইয়েলো কালার স্যুট পরা মেয়েটা। এই মেয়েগুলোকে লাবিবা চেনে না, তবে ছেলেগুলোর মধ্যে একজনকে চিনে, যে বড় চাচার ছেলে, লাবিবার অতি প্রিয় ভাই কবির, একজন এসআই। সেও মেয়ে দুটোর সাথে ফ্রাঙ্কলি হাত দিচ্ছে। এসব দেখে রাগে যখন লাবিবার চোখ দুটো পানিতে টইটুম্বুর, তখন দেখা যায় ভিড়ের মাঝে ফ্লোরাকে। ফ্লোরার হাতে হুইস্কি গ্লাস। লাবিবাকে সে নোটিশ করেছে। তার দিকেই এগিয়ে আসে। নজরে তাক করে তানভীরকে দেখে ফ্লোরার কণ্ঠ ভীষণ দরদি হয়ে ওঠে। অভিনয়ের সহিত বলে, তোমার হাজব্যান্ড? বাহ, অন্য মেয়েদের সাথে? ফ্লোরা লাবিবাকে ইশারায় তার সাথে আসতে বলে। একটা ফাঁকা টেবিলে গিয়ে দুজনে বসে। লাবিবার সামনেই বরফ মিশিয়ে একটু একটু করে সিপ নেয়। এগিয়ে দেয় হাতের গ্লাস। খাবে? না। তুমি হুইস্কিও খাও? লাবিবার অবাক হয়ে প্রশ্ন করে। ফ্লোরা হালকা হাসে। কে বলল এটা হুইস্কি? আমার কাছে এটা ফ্রুট জুস। দেখো, একদমই নেশা হয় না। আশ্চর্যভাবে একদমই ফ্লোরার নেশা হল না। স্বাভাবিক রইল। লাবিবার দৃষ্টি তানভীরেই আবদ্ধ দেখে ফ্লোরা ওকে জানাল, তানভীর এখানকার মেম্বার। আমিও মেম্বার। এতে অবাক হবার কিছু নেই। এখানে শুধু মানুষ মদ গিলতেই আসে না, বরং চিল করতে আসে।
তানভীরের সাথে মেয়ে দুটোকে দেখছো, ওরা ফ্রেন্ড। তোমার ভাই কবির ও তানভীরের ফ্রেন্ড। আমি তাদের চিনি অনেক আগে থেকেই। চিল করার অনেক জায়গা আছে এখানে। কেন? যার যেটা পছন্দ। তানভীর বহু বছর দেশের বাইরে ছিল। লাইফস্টাইলের ব্যাপার স্যাপারও আছে, বুঝতে হবে। ফ্লোরা যা বোঝাতে চেয়েছে তা বেশ বুঝতে পেরেছে লাবিবা। উত্তর না করে এদিক সেদিকে চোখ বুলাচ্ছে। ফ্রেন্ডস অ্যান্ড কাপল। কাপলের সংখ্যায় বেশি। তারা যে বেশ বড়লোক তাদের ড্রেস আপ দেখেই বোঝা যাচ্ছে। এই ক্লাব সম্পর্কে অনেক কথাই শুনেছে। ভালো কিছু আজ পর্যন্ত শোনা যায়নি। তবে আজ এখানে এসে সর্বোপরি এটা বুঝল, যতটা খারাপ মানুষ বানিয়ে বলে তার অর্ধেকও না। ভেতরের পরিবেশটা কেমন যেন ভালোও লাগে, আবার গায়েও কাটা দেয়। পাশের অন্য সেক্টরে ডিস্কো চলছে। মদ খেয়ে মাতলামো। এটা তো যার যার চয়েস। আমরা এখানে প্রায়ই আসতাম, বিশেষ বিশেষ রাতে। তোমার ভাসুর অবশ্য তেমন পছন্দ করত না। আমার জোরেই আসা হতো। অ্যান্ড উই ক্রিয়েট এ লট অফ রোমান্টিক অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড দ্য আসো। তুমি আগে থেকেই হুইস্কি খেতে। তুমিও চাইলে খেতে পারো। নেশা হলে রোমাঞ্চ ভালো জমে। চাই না? ওইদিকে কি ডিস্কো? হুম, যাবে। চলো। লাবিবা তানভীরের দিকে আরেকবার নজর বুলিয়ে নেয়। এখনও আড্ডায় মশগুল হয়ে আছে। লাবিবা যে এখানে আছে সে কি বুঝতে পারছে না? সে তো 1 মাইল দূরে থাকলেও লাবিবা তাকে ফিল করে। লাবিবা কাছাকাছি থাকলে সে কেন বুঝতে পারে না? মনের টান থাকলে তো বুঝবে। কিছুই তো নেই। বিয়ে হয়েছে, অর্ধেক বছর চলে গেছে। এখনও দুজন দুজনের মতো 2 ডালে ঘুরে বেড়াচ্ছে। এক ডালে বাসা বাঁধা আর হবে বলেও মনে হয় না। লাবিবার কেন তবে এত দোটানা? ডিস্কোতে উপচে পড়া ভিড়। একজনের গায়ে সাথে আরেকজনের গা চাইলেই ঘেঁষ খাচ্ছে। ফ্লোরার কোনো অস্বস্তি নেই। সে এসবে অভ্যস্ত। তার কোনো কিছুর পরোয়া নেই। কিন্তু লাবিবার বেশ অস্বস্তি হচ্ছিল। কিছু সময় পর লাবিবা ফিল করে তার আশেপাশের সবাই তার থেকে ডিস্টেন্স মেইনটেইন করছে। কোনো এক অদৃশ্য আবরণে লাবিবা আবৃত আছে। সেই আবরণের নাম তানভীর খান। লাবিবা জানে, তানভীর যতই আড়ালে থাকুক তার উপস্থিতি লাবিবা ঠিকই বুঝতে পারে। সিউর হয় তানভীরের গলা শুনে। একজন ফ্রেন্ডস জিজ্ঞেস করে, তানভীর মেয়েটাকে চিনিস? তোর পরিচিত? হুম। কে হয়? তানভীর কিছুক্ষণ নিবড় চোখে তাকিয়ে উত্তর দেয়, আমার আত্মীয়। লাবিবা বাঁকা চোখে তাকায়। অতি শান্ত সেই চোখ। কোথাও যেন অভিমান উকি দিচ্ছে। তানভীর রিয়েক্ট না করলেও কবির মুচকি হেসে বলে, আমার বোন। কিরে, আমরা তো জানতাম তুই হচ্ছিস তানভীরের ফ্রেন্ড। রিলেটিভস কবে থেকে হলি তবে? ওই তো হয়ে গেলাম এভাবেই। বাসায় ফেরার সময় কবির বলে, আমার বোনকে হাট করেছিস তুই আজকে। কিভাবে? তুই জানিস না ও তোর থেকে কি ডিজার্ভ করে? বউকে আত্মীয় বলে পরিচয় দিচ্ছিস আর জিজ্ঞেস করিস কিভাবে? মিথ্যে বলেছি। আত্মার সাথে যার সম্পর্ক তাকে তো আত্মীয়ই বলবো। বউ যদি অবুঝ হয় তাহলে আমার কি করার? তোর বোনের সাথে আমার আত্মার সম্পর্ক। পেছনে পেছনে আসছে লাবিবা। তানভীরের কথা শুনে ফিসফিসায়, কচুর সম্পর্ক। অর্ধ রাস্তায় গিয়ে তানভীর দাঁড়ায়। কবিরকে বলে, তোর বোনকে সামনে হাঁটতে বল। পেছনে পেছনে হাঁটা করা আমি পছন্দ করি না। কবির জানত না লাবিবা তাদের সাথে আছে। সে পেছনে ফিরতেই লাবিবাকে দেখতে পায়। লাবিবা এগিয়ে আসলে কবির লাবিবার হাত মুঠোয় নেয়। গম্ভীর মুখে বলে, পেছনে আছিস, আওয়াজ দিতে হয়। আর ফ্লোরার সাথে ক্লাব অবধি চলে গেছিস এসব কাকা জানে। এত যে উঠছিস কাকা জানলে আস্ত থাকবি না। আমার বিয়ে হয়ে গেছে ভাইয়া। তোমার কাকা আর আমার উপর এত অধিকার ফলাতে পারবে না। তানভীর আর চোখে তাকায়। শান্তভাবে জিজ্ঞেস করে, আমাকে অধিকার ফলাতে বলছ? ওদের কথোপকথনে কবির হাত ছেড়ে এগিয়ে যায়। না, আমার উপর আপনার কোনো অধিকার নেই। তোমার বিয়েটা আমার সাথেই হয়েছে। বেশিদিন আর এ সম্পর্ক থাকবে না। মানে? থাকবে না মানে কি? পাগল হয়ে গেছো তুমি? আমাদের ডিভোর্স হয়ে যাবে স্যার।
আপনাকে আর বেশিদিন এই আত্মীয়ের পরিচয় বহন করতে হবে না। কার সিদ্ধান্ত? আমার সিদ্ধান্ত। আপনাকে মুক্তি দিতে চাই। আপনি আমাকে যেটার জন্য সাহায্য করেছিলেন সেটা হয়ে গেছে। ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করবে না। তানভীরের পা পেছনের দিক ঘুরে যায়। লাবিবার সামনাসামনি এসে দাঁড়ায়। মেয়েটা কত স্বাভাবিক, অথচ তার নিষ্ঠুর আচরণ। তানভীর কাতর স্বরে প্রশ্ন করে, এতটা সাহস কে তোমাকে দিল লাবিবা? বিয়েটা আমি তোমাকে স্বেচ্ছায় করেছি। একবারও ছাড়াছাড়ির কথা মাথায় আনিনি। তোমার মাথায় এসব কে ঢুকাচ্ছে? ফ্লোরা, আমি কি এতটা বোকা? তাহলে কেন চাইছো এমন? ভালোবাসা ছাড়া কখনো সংসার হয় না। একটু হলেও মায়া থাকতে হয়। দিন শেষে আমিও চাই আমাকে কেউ ভালোবাসুক, আমার সঙ্গী হোক। সেখানে আপনার মনে আমার জন্য কোনো জায়গা নেই। বাসাটা বাঁধব কোথায়? ভালোবাসলেই বলতে হবে, না বললে ভালোবাসা হয় না। আমি কিছুই জানি না। তানভীর আরও এগিয়ে এসে তানভীরকে ছুতে চায়। লাবিবা দু পা পিছিয়ে যায়। তেজি কণ্ঠে প্রতিবাদ জানায়, এখনও আপনার গা থেকে মেয়েদের পারফিউমের স্মেল আসছে। প্লিজ আমাকে ছুবেন না। তুমি ভীষণ হিংসুটে লাবিবা। ওরা শুধুই আমার ফ্রেন্ড, গার্লফ্রেন্ড না। তাতে আমার কিছু যায় আসে না। তুমি আর ফ্লোরার সাথে মিশবে না। ভাবি বলুন। ফ্লোরা না। এত প্রেম মিশিয়ে আড়ালে ডাকবেন আমার সামনে না। ফ্লোরার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই লাবিবা। এভাবে দিনের পর দিন ভুল বুঝে আমাকে দূরে সরিয়ে রেখো না। আমি জানি সেটা। ফ্লোরা আপু তামিম ভাইকে ভালোবাসে, আপনাকে না। তাহলে পাত্তা দিচ্ছ কেন তাকে? কারণ সে আমার ভালো চায়। সে যদি তোমার ভালো চাইতো তাহলে আমাদের মাঝে ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করত না। আপনার ভুল ধারণা। উনি তেমন কিছুই চেষ্টা করেনি। আপনি আমাকে আমার জায়গাটা দেখিয়ে দিয়েছেন। আমি বুঝতে পারিনি, তাই আমাকে বুঝিয়ে দিয়েছেন। তুমি উল্টো বুঝছো লাবিবা। তাহলে সিধেটা কি? আপনি আপনার মতো, আমি আমার মতো। এটাই তো। বাঁধন ছিঁড়ে দিন। কি চাও তুমি? এক সমুদ্র জল স্বচ্ছ ভালোবাসার অধিকারিণী হতে চাই। কোটি কোটি টন আবর্জনা মিশ্র হলেও যার স্বচ্ছতার অভাব হবে না। বাবার রুম থেকে তানভীরকে রাগারাগি করে বেরিয়ে যেতে দেখে লাবিবা তোবদা হয়ে দাঁড়িয়ে রইল। তার কানে এসব কি কথা এলো? কিছুক্ষণ পূর্ব হতে সে বাবা এবং স্বামীর প্রায় কথোপকথন দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে। তানভীর যখন বাড়িতে আসে তখনই বারান্দা থেকে সে নোটিশ করেছে। গুটি গুটি পায়ে বেরিয়েও এসেছে। বাবার রুম থেকে গলা পেয়ে দরজার পাশে এসে দাঁড়ায়। রুমের ভেতর বাবা উঁচু গলায় কথা বলছে। মা তাকে থামানোর চেষ্টা করছে। তানভীর অতি ভদ্র ছেলের ন্যায় দাঁড়িয়ে শ্বশুরের রাগ সহ্য করছে। তোমার সাথে মেয়ে বিয়ে দিয়ে আমি ঠেকে যাইনি যে তুমি যখন ইচ্ছে তখন আমাকে বিরক্ত করবে, আমার মেয়েকে ঘরে পুরতে চেষ্টা করবে। তানভীর, তোমাকে আমি এই শেষবার বলে দিচ্ছি, আমার মেয়ের বেলায় আমি বিন্দু মাত্র কম্প্রোমাইজ করব না। এর জন্যই আমি বয়স্ক ছেলের সাথে কখনো মেয়ে বিয়ে দিতে চাইনি। তারা সবসময় ভাবে তাদের বয়স শেষের গোড়ায় আর এক্ষুনি তাদের সবকিছু লাগবে, নয়তো সব ফুরিয়ে যাবে। সাবিনা থামানোর চেষ্টা করে। তুমি থামো। কি সব বলছো জামাইকে? ওর স্ত্রী, ওর অবশ্যই অধিকার আছে। কে দিয়েছে ওকে সেই অধিকার? বিয়ে দেবার সময় তো এই কথা হয়নি। আমার মেয়ে প্রতিষ্ঠা হবার পরই পাবে সেই অধিকার, যদি আমার মেয়ের মতো থাকে তবে। শোনো তানভীর, হয়তো তুমি অনেক বড় মাপের মানুষ, অনেক ক্ষমতাধর ব্যক্তির সন্তান। তোমার তুলনায় আমরা কিছুই না। কিন্তু আমার মেয়েও তোমার থেকে কম আদরের না। তোমাকে প্রতিষ্ঠা দেখার জন্য যদি তোমার বাবা মা কোলের ছেলেকে বিদেশ ভুঁইয়ে একা রেখে শূন্য ঘরে দিন কাটাতে পারে, তাহলে আমিও চাইব আমার মেয়ে প্রতিষ্ঠা হবার আগে সংসার জীবনে পা না রাখুক। আমার মেয়ের যে ফোকাস ব্রেক হয়েছে তার দায় নিশ্চয় তুমি এড়াতে পারবে না। অন্যত্র বিয়ে দিতে চেয়েছিলেন, তা চাওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আব্বু। আমি সিউর ছিলাম সেই ঘরে আমার মেয়ে কখনোই যেত না। আমার মেয়ে আমার কাছেই থাকত। কিন্তু ওরা আমার মেয়েকে অসম্মান করে চরম ভুলটা করল। আপনি কি জানেন আপনার মেয়ের সাথে সেই ছেলের যোগাযোগ আছে? আমার মেয়ে সেরকম মেয়ে নয়। আমি আমার মেয়ের ভালো চাই।
এটা কখনো ভেবো না যে আমি তোমাদের আলাদা করছি। ও তো করছেন না। আপনি চাইছেনটা কি? সে কৈফিয়ত আমি তোমাকে দিব না। মেয়ে আমার সিদ্ধান্ত আমার। মেয়ে আত্মনির্ভরশীল হবার আগে আমি মেয়েকে সিদ্ধান্ত গ্রহণের অধিকার দিব না। আপনার জেদের কারণে লাবিবা যদি কোনো ট্রেপে পড়ে আমি কিন্তু আপনার কথা আর রাখতে পারব না। রাগে ফুঁসতে ফুঁসতে ধড়াক শব্দে দরজা খুলে তানভীর চলে যায়। লাবিবা থ হয়ে দাঁড়িয়ে থাকে। তার অগোচরে তাকে নিয়েই বাবা আর স্বামীর মাঝে যে এক গোপন দ্বন্দ্ব চলছে সেটা বুঝতে সময় নেয় না। তৎক্ষণাৎ ভেতর থেকে ডাক আসে। বাবার ডাকে লাবিবা সাড়া দেয়। সামনেই সাবিনা দাঁড়িয়ে ইসমাইলের সাথে ঝগড়া করছে। জামাই মেয়েকে নিয়ে যেতে চায়, এতে তোমার সমস্যা কোথায়? কি পেয়েছ কি তুমি? বারবার তোমার কাছে এসে হাত পাতে তোমার কথার খেলাপ যে ছেলে করে না, আজ তাকে তুমি বয়সের খোঁটা দিল। মেয়ের গার্ডিয়ানগিরি দেখালে। বিয়ের পর মেয়ের আসল গার্ডিয়ান তার হাজবেন্ড। এটা তুমি জানো না। সভ্য শিক্ষিত জামাই আমার, তাই মুখের উপর চার কথা শুনিয়ে দিল না। তোমার মেয়ে রাত করে বাড়ি ফিরছে, বাসায় থাকছে না, উড়ে উড়ে বেড়াচ্ছে। লেখাপড়ায় মন নেই, রেজাল্ট খারাপ করছে, এতে তুমি জামাইয়ের দোষটা কোথায় পেলে? জামাই তো তোমার মেয়ের পাড়াও মারায় না প্রয়োজন ছাড়া। মেয়ে বিয়ে দিয়েছি আমি। মেয়ে কেন জামাই ছাড়া থাকবে? কি পেয়েছ কি তুমি? যা ইচ্ছে তাই করবে। এমন সোনামুখ জামাই তোমার বংশের কেউ পেয়েছে? লাবিবা আসতেই হাত টেনে সামনে নিয়ে সরাসরি জেরা করে। ওই বাহুতরা ছেলের সাথে তোর যোগাযোগ আছে? আছে। কি হলো, কথা বলছিস না কেন? উত্তর দে। ইসমাইল প্রতিবাদ করে, আমার মেয়েকে ধমকাচ্ছ কেন? ছাড়ব কে? কি ছাড়ব? নাকি তুমি আশকারা দিচ্ছ? এই তোমার মনে কিছু নেই তো? আজে বাজে কথা বলবে না। কি থাকবে মনে? বরং তোমার মন পরিষ্কার করো। কুটিল প্রবৃত্তির মহিলা হয়ে আমার সংসার করতে এসো না। মনের মধ্যে কুটিলতা আমার নাকি তোমার? মেয়ে আর জামাইকে আলাদা করতে উঠে পড়ে লেগেছ। মেয়ে বিগড়ে যাচ্ছে অথচ তাকে শাসন করা তো দূর, আরও সায় জাগাচ্ছ। আমার মেয়ে ঠিকই আছে। যে ছেলে আমার মেয়েকে অপমান করেছে তার মুখও আমার মেয়ে দেখবে না। আর তুমি বলছো যোগাযোগ আছে? আমি মরে গেলেও বিশ্বাস করব না। মধ্যম স্তরে ঝগড়া ফেলে লাবিবা রুম ছেড়ে বেরিয়ে যায়। বুকটা ধুকপুক ধুকপুক করছে। আজ বিকেলেই ফাহাদের সাথে তার দেখা করার কথা। ফাহাদ তার অনেক বড় একটা উপকার করতে চলেছে। তানভীর সম্পর্কে অনেক কিছুই সে ফাহাদ থেকে জেনেছে। জানে না তার কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এই সত্য মিথ্যার গাড়াকলে সে অনেক দিন থেকেই ফেঁসে আছে। ফ্লোরা নামের হিরোইনেরও কটাক্ষ রোজ রোজ সহ্য করছে। ফ্লোরার সাথে যতটা সময় কথা হয় তামিম তানভীরের ব্যাপারে বেশ তথ্য পায়। একটা মানুষ যাকে ভালোবাসে সে মানুষটা পুরোপুরি অচেনা। তাকে কাছে থেকে চেনার কোনো উপায় নেই। দূর থেকে অধরাই থেকে গেছে। মানুষটা যে এসে পাশে দুদণ্ড থাকবে তার জোগাড় নেই। অথচ মানুষটা তাকে পুরোপুরি নিয়ে যাবার জন্য অগোচরে বাবার কাছে আর্জি পেশ করছে। কই লাবিবাকে তো একবারও বলে না চলো আমার সাথে। লাবিবা তো হাসি মুখে পা বাড়াত। বাবাকে না হয়ে সেই বুঝিয়ে বলত। মা বাবার ঝগড়া থামার নাম নেই। লাবিবা বাড়ির ভেতর তানভীরকে খুঁজে রাস্তা অবধি হেঁটে আসল। তানভীর চলে গেছে। রাগের মাথায় দুদণ্ড দাঁড়ায়নি। ইসমাইলের কথায় বেশ অপমান বোধ করেছে। কিন্তু এত রাগ নিয়ে রাস্তায় গাড়ি চালানো কি ঠিক? অস্থির মনে লাবিবার প্রহর কাটে। একবুক ভয় নিয়ে লাবিবা দেখা করে ফাহাদের সাথে। ফাহাদ ঠোঁট এলিয়ে হাসে লাবিবাকে দেখে। প্রথমেই প্রেম নিবেদন জানায় মিসড কথা দিয়ে। লাবিবা, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। আমার ভালোবাসার চাদরে টুপ করে লুকিয়ে বুকের ভেতর পুড়ে ফেলতে ইচ্ছে করছে। লাবিবা উত্তরে মুচকি হাসে। আমাকে দেখে তো কতজনের কত কি ইচ্ছে করে। গুণে হিসাব মেলানো দায়। আমার আবার এসব মানুষকে ভীষণ ভালো লাগে। মিশতে ইচ্ছে করে। তাদের সম্পর্কে জানতে ইচ্ছে করে। তাদের ইচ্ছের কারণ জানতে ইচ্ছে করে। শুধু তাদের ইচ্ছেটা পূরণ করতে ইচ্ছে করে না। সে তুমি চাইলেই পূরণ করতে পারো।
তোমার হাজবেন্ড তো আর তোমাকে ভালোবাসে না। তার গার্লফ্রেন্ডের সংখ্যা তুমি হিসেব করে বের করতে পারবে না। সেই কথা ছাড়ো। রাজনীতিতে তার প্রশস্ত হাত। রাজনীতি কি জিনিস বুঝলে না? উপর দিয়ে নীতি দেখানো কাজ, নিচ দিয়ে অবৈধ টাকার পাহাড়। তোমার শ্বশুরের আজ যে সম্পত্তি প্রতিপত্তি এককালে আজকের মতো ছিল না, মধ্যবিত্তই ছিল বলা যায়। আজ ডিস্ট্রিক্টে ধনী ব্যক্তিদের একজন। কোথা থেকে আসে এত টাকা? সৎ ব্যক্তিরা আর যাই হোক আঙুল ফুলে কলাগাছ হতে পারে না। আর এইসব লিড করে তোমার হাজবেন্ড মি তানভীর খান। আমার শ্বশুর বাবা কতদিন থেকে রাজনীতিতে আছে? হবেই তো 40 বছর। লাবিবা মুচকি হাসে। আচ্ছা, কি যেন দেখাবে বলেছিলে? তানভীর খানের গার্লফ্রেন্ড নাকি দেখাবে? দেখাও দেখি। ফাহাদ তাচ্ছিল্য হাসে। ফোন ঘেটে লাবিবার হাতে তুলে দেয়। মেয়েগুলোর ছবি দেখে লাবিবার সাথে সাথেই চিনতে পারে। সেদিনকার ক্লাবের মেয়ে। লাবিবার জানামতে মেয়েগুলো ম্যারিড। জাস্ট হ্যাং আউটের জন্য তাদের এখানে আসা। লাবিবা মুচকি হাসে। সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। এক রাশভারী পুরুষ কণ্ঠে খাদে নেমে আসে। অর্পি, মোহনা, জাহ্নবী। আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড। লাবিবার ঘুরে তাকানোর প্রয়োজন হয় না। মনে পড়ে যায় সেই জাস্ট ফ্রেন্ডদের সাথে হাত দেওয়ার দৃশ্যপট। সব বুঝতে পেরেও মনের কোনো কোথাও যেন কালিমা পড়েছিল। সেটাই প্রখর হতে থাকল। হাত থেকে ফোনটা এক ছোবলে মুঠোয় নিয়ে নেয়। দৃষ্টি সরাসরি ফাহাদের দিকে তাক করে। ফাহাদ কাচুমাচু করতে লাগে। এক্ষুনি সুযোগ বুঝে পালাবে ভাব। কিন্তু ঘটনা চক্রে পালাতে পারে না ফাহাদ। তানভীরের শক্তপোক্ত হাত চেপে ধরে ফাহাদের কাঁধ। পরপর নাকে পড়ে শক্ত মুষ্টির আঘাত। হুঙ্কার ছাড়ে তানভীর, তোকে বারবার সাবধান করেছি। তাও আমার কথা শুনিসনি। যতবার না বলেছি ততবার স্পর্ধা দেখিয়েছিস। গার্লফ্রেন্ডের ছবি দেখানো হচ্ছে আমার, তাই না? শালা ভেবেছিলাম বউ আমার হয়ে গেছে, কোনো শিয়ালে হুক্কা হুয়া করবে না। একটুও স্বস্তি দিলই না। ঠিকই লেজ নাড়াতে নাড়াতে চলে এলি। আজ তোর এমন অবস্থা করব তোর বাপ তোকে চিনতে পারবে না। ফাহাদ প্রতিবাদ করতে চাইল। মুখ খুলতে গেলেই তানভীর টুটি চেপে ধরল। আমার বউয়ের ব্রেইন ওয়াশ করিস? ভাবির সাথে আমি পরকিয়া করি, তাই না? তোর এই নষ্ট ব্রেইনটাই রাখব না। একের পর এক আঘাতের সিস্টেম দেখে লাবিবা ধীরে ধীরে পিছিয়ে গেল। এই ট্রিপ শেষ হলে পরের ট্রিপ যে তাকে নিয়েই হবে সেটা বেশ বুঝতে পারল। সকালের রাগটা বিকালে আজ ফাহাদের উপর তুলবে। তানভীর লাবিবাকে জায়গায় পেল না। কিছুটা দূরে আবিষ্কার করতেই চিৎকার করে উঠল, এই একদম স্থান ত্যাগ করবে না। তোমার সাথেও হবে আমার বোঝাপড়া। লাবিবার পিলাই কেঁপে উঠল। যে সুযোগ ফাহাদ খুঁজছিল সেই সুযোগ সে পেতেই উত্তর দিকে রাস্তা বরাবর ছুটল। একটি বারের জন্য ও পেছনে ফিরে তাকাল না। তোর বোন কোথায়? সারারাত নাইট ডিউটি করে ঘুমিয়েছিল কবির। সেই ঘুমের 13টা বাজায় ফোন। কানে তুলতে না তুলতেই গম্ভীরভাবে প্রশ্ন ছুড়ে তানভীর। বন্ধুর এমন কণ্ঠে চট করে উঠে বসে কবির। নিজেকে ধাতস্থ করে জানতে চায়, কি হয়েছে? দেখ তোর বোন কোথায়, এক্ষুনি। কবির বিছানা ছাড়ে। বড় বড় পা চালায়। বাসার সামনে আসতেই লাবিবার ক্যাটস দরজার সামনে চোখে পড়ে। বাসাতেই আছে। দেখে রাখো, আমি আসছি তোর বোনকে নিতে। কবির কিছু বলতে যাবে তার আগেই ঘ্যাট করে ফোন কেটে দেয়। কাহিনী কি জানার জন্য তানভীরকে উল্টো কল করে। কানে আসে যানবাহনের শব্দ। তানভীর ড্রাইভ করছে বুঝতে পারে। তবুও জিজ্ঞেস করে, তানভীর, কি প্রবলেম? বল, আমি দেখছি ব্যাপারটা। বউ আমার কাছে ভালোবাসার আর্জি পেশ করেছে। এটা সত্য নয়। সত্যটা হচ্ছে বউ আমার লাইফে পুরোপুরিভাবে এন্ট্রি নিতে চাইছে। দেখ বাড়াবাড়ি কিছু করিস না। জানি না। কবির চিন্তিত মুখে লাবিবার রুম টেনে টেনে বের করে নিয়ে আসে। জানতে চায়, কি করেছিস তুই? কিছুই না। কিছুই না? তাহলে তানভীর এত রেগে আছে কেন? জানি না। মার খাবি বলে দিল লাবিবা। কি করেছিস বল।
তানভীর যদি এখানে এসে সিন ক্রিয়েট করে ব্যাপারটা কাকার কানে গেলে বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। কি করেছিস বল? বাড়াবাড়ি? কতটা? বেশি না। একটুখানি। কেন করিস এসব? তুই কি বুঝিস না? আমি যদি অশান্তির ভেতরে থাকি তাহলে কাউকে শান্তিতে থাকতে দিব না। যা ইচ্ছা কর। ভাই ভাই বলে পরে চিল্লাবি না। গাড়ির শব্দ পেয়ে লাবিবা রুমে গিয়ে মুখ লুকায়। তানভীরের সামনে যেতে চায় না। বাইরে মা আছে ভাই আছে তারা সামলে নিবে। লাবিবা বাইরে যাবে না। কিন্তু তানভীর এসে মা ভাইকে দেখেও দেখল না। ডাইরেক্ট দরজায় এসে করাঘাত ফেলল। কবির কিছু বলবে বলে কাঁধে হাত রাখল। তানভীরের কড়া চাহনিতে আওয়াজ বেরোল না। লাবিবা, ওপেন দ্য ডোর, কাম আউট। দরজায় পরপর করাঘাত পড়ে। লাবিবা দরজা খোলার সাহস পাচ্ছে না। সাবিনা এতক্ষণে জানতে চাইল, কি হয়েছে বাবা? আপনার মেয়ের মতিভ্রম হয়েছে। দাঁতে দাঁত চেপে আওড়ানো দেখে সাবিনা আর কথা বলল না। লাবিবা দরজা খুলছে না দেখে তানভীর সাবিনার দিকে এগিয়ে যায়। আম্মু আপনার মেয়েকে দরজা খুলতে বলেন। আমি এমনিতেই ডিস্টার্ব। বেশি রেগে গেলে কি করে বসবো তখন আমাকে বলতে আসবেন না। সেটা তো বুঝেছি বাবা। কিন্তু আমার মেয়েটা করেছে কি সেটা তো জানতে হবে নাকি? তুমি তো বলছো না। ও কিছুই করেনি। করেছেন আপনারা। এমন একটা ছেলের সাথে মেয়েকে মিশতে দিয়েছিলেন যে বিয়ের পরেও আপনার মেয়ে সেই ছেলের মায়া ত্যাগ করতে পারছে না। এত বড় কথা বলো না। কোনো মায়া টায়া নেই। হয়তো ছেলেটাই আমার মেয়ের পিছে পড়ে আছে। আমি ডেকে দিচ্ছি। ভয় পেয়ে আছে। রাগারাগি করো না। সাবিনার ডাক শুনে লাবিবা স্বস্তি পায়। দরজা খুলতেই তানভীর হুড়মুড় করে ঢুকে। কবজি চেপে বাহিরে বের করে আনে। চলো। কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানে। আমি যাব না আপনার সাথে। কথা বাড়াবে না। চলো বলছি। আম্মু আমি যাব না। তুমি কিছু বলছো না কেন? ভাইয়া। কবির বলে, তানভীর প্লিজ। বোন আমার। আমার বউ। একটা কথা বলবি না। সাবিনার দিকে তাকাতেই সাবিনা বলে, নিয়ে যাও ওকে। লাবিবা চিৎকার দিয়ে উঠে। ছটফট করে হাত ছাড়ানোর জন্য। বাম হাতে কামড় বসাতেই তানভীর ছেড়ে দেয়। কিন্তু লাবিবা সুবিধা করে উঠতে পারে না। এক চান্সে ঘাড়ে তুলে নেয়। খান বাড়িতে সবাই ছুটছে তানভীরের পিছু পিছু। বাড়ির পুরুষদের ফোন দেওয়া হয়েছে। ছোট ছেলে রাগের মাথায় বউ তুলে নিয়ে এসেছে। নিশ্চয় বড়সড় কোনো ঝামেলা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে, নয়তো তাদের ধৈর্যবান ছেলে এমন অধৈর্যের পরিচয় দিত না। লাবিবা ভয় কাঁপছে। তানভীরকে বকে ঝোঁকে সোহানা বের করে দিয়েছে রুম থেকে। বর্তমানে লাবিবা শাশুড়ি মা সোহানার বুকে মুখ গুজে আছে। তানভীরের রাগের তোপে লাবিবা এখনও কাঁপছে। এত রাগ মানুষটার আজ নিজের চোখে দেখল। সোহানা এত প্রশ্ন জিজ্ঞেস করছে, লাবিবা একটারও উত্তর দিচ্ছে না। উত্তর দেবার অবস্থায় লাবিবা নেই। একটু আগে অনেক কথাই সে বলে ফেলেছে। তার আগে পরপর দু গালে দুটো থাপ্পড় খেয়েছে। তানভীর তাকে রুমে এনেই দরজা বন্ধ করে দেয়। রাগের মাথায় লাবিবার দু গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। তসতসে গালে 5 আঙুলের ছাপ পড়ে যায়। ফুপিয়ে কেঁদে উঠে লাবিবা। হিজাবের উপর দিয়েই চুলের মুঠি চেপে ধরে শক্ত করে, ব্যথায় লাবিবা চিৎকার করে উঠে। লাবিবার চিৎকারের শব্দে তানভীর আরও রেগে যায়। মুখের উপর মুখ এনে বলে, বাপ বেটিতে কি পেয়েছিস কি আমাকে? কি শুরু করেছিস আমার সাথে? বল। উত্তর দে। আমার কথা কেন শুনিস না? কখনো কোনো বিষয় না করেছি তোকে। কোনো বাধা এসেছে আমার থেকে? শুধু বলেছিলাম ওই ফাহাদ্দার সাথে যোগাযোগ রাখবি না। ইভেন আমি ছাড়া কোনো বাইরের ছেলেই যেন তোর কাছাকাছি না আসতে পারে। তাদেরকেই জায়গা দিয়ে রেখেছিস তুই। নোংরামো শুরু করেছিস। আমাকে কি তোর চোখে পড়ে না? চুল ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। ব্যথা পাবার জন্যই তো ধরেছি। ব্যথা তোর একারই লাগে। আমার লাগে না।
আরও শক্ত করে চেপে ধরতেই চিৎকার করে উঠে লাবিবা, আহ খান সাহেব! চোখ বন্ধ করে ঝোড়ো করে কেঁদে ফেলতেই চুলের গোছা ছেড়ে দেয় তানভীর। কিন্তু উপর থেকে এক বিন্দু সরে দাঁড়ায় না। লাবিবা কাঁদতে কাঁদতেই বলে, এত জেলাসি কেন আপনার? আমাকে তো ভালোই বাসেন না। একবার ও বলেছি তোকে ভালোবাসি না। কতটা ভালোবাসি তুই কল্পনাও করতে পারবি না। যন্ত্রণা কর, ব্যথা দে, বকা দে, গালি দে, যা ইচ্ছে কর, কিন্তু কোনো পরপুরুষকে জীবনে জড়াতে কেন যাস? কয়েকটা দিন তোর সহ্য হয় না, তাই না? আর তোর জন্য আমি 3 বছর ধরে অপেক্ষা করে যাচ্ছি। আমি কাউকে জড়াচ্ছি না। শুধু শুধু আমাকে অপবাদ দিবেন না। আমি এতটা গাধা না। কিন্তু গাধামোটা করে ফেলেছি ভুলবশত। আপনার জন্যই করেছি। না আপনি আমার প্রতি কেয়ার দেখাতেন, না আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়তাম। বিয়ের সময় আব্বুর সাথে কি কন্ট্রাক্ট করেছেন 3 বছর দূরে থাকবেন নাকি 4 বছর দূরে থাকবেন আমাকে বলেছিলেন সেসব কথা? নাকি আপনি এটা অস্বীকার করবেন আপনার প্রতি আমি আগে থেকেই দুর্বল, সেটা আপনার অজানা? আমার অপরাধ কোনটা? আমি সত্যটা মুখের উপর বলি সেটা। কসম করে বলছি আপনার জন্য কেন আমার আগে থেকে সফট কর্নার সৃষ্টি হয়েছিল আমি জানি না। আমার এতে কোনো হাত নেই। যখন বিয়েটা হলো তখন আমি এটাকেই আগলে ধরতে চেয়েছিলাম। বাঙালি মেয়েদের দুর্বলতা ঠিক এই জায়গায়। কিন্তু যখন বুঝলাম আমার উপর বিরক্ত হয়ে দূরে সরে গেলেন তখন আমি আমার ভুলটা বুঝতে পারলাম। কিন্তু একটা উত্তর আমি আপনার থেকে চাই। আপনি কেন আমাকে একা ছাড়েননি? সব সময় আমার পাশে ছায়া হয়ে থেকেছেন অথচ সামনে আসেননি। মিথ্যা বলতে চাইবেন না। আপনি 100 হাত দূরে থাকলেও আমি আপনার উপস্থিতি বুঝতে পারি। যদিও সেই উত্তর আমার জানা। আপনি বলবেন দায়িত্ব থেকে এটা করেছেন। শুধু দায়িত্ববোধ থাকলে লোক লাগিয়ে দিতেন, নিজে আসতেন না। সেসব যাই হোক। আমি অনেক জ্বালিয়েছি আপনাকে। আপনার সম্মান নষ্ট হয় এমন কাজ করেছি। সব কিছুর জন্য ক্ষমা চাইছি। আপনার আর কোনো প্রবলেম হোক আমি চাই না। আপনার কাছে আমি আমার মানসিক শান্তি ভিক্ষা চাইছি। দম বন্ধ লাগে। মরে যাই আমি। প্লিজ মুক্তি দিন আমায়। আপনার কোনো সম্পত্তি আমি নিব না, প্রমিজ আমাকে ডিভোর্স দিয়ে দিন। তৃতীয় থাপ্পড়টা এই সময় ঠিক বাম গালে পড়ে। ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ে। লাবিবা চোখ কুঁচকে শক্ত হাতে দেওয়া ব্যথা সহ্য করার চেষ্টা করে। ডিভোর্সের কথা শুনে তানভীরের মেজাজ সপ্তম আকাশে। ডিভোর্স নিয়ে কি করবি তুই? তোর বাপের ঠিক করা ছেলেকে বিয়ে করবি? কান খোলে শুনে রাখো। তোকে ডিভোর্স দিব না আমি। কোনো মুক্তি নেই তোর। তোর এইসব অবাধ্যপনা ছুটাবো আমি। রক্ত জমা ঠোঁটে তাচ্ছিল্য হাসে লাবিবা। ভালোবাসলে মানুষ ছেচোড়া হয়ে যায়, তাই না? ছি, কত ছেচোড়া আমি। চারপাশে তাকিয়ে ড্রিম লাইটের মৃদু লাল আলোয় ভালোভাবে দেখে ঘরটা। আপনার রুম বুঝি? নাকি গেস্ট রুমে নিয়ে এসেছেন আমায়? ভাগ্যিস অবাধ্যপনা করেছিলাম। আপনি যে মানুষ। অবাধ্যপনা না করলে আপনার অন্দরমহলে ঢুকার ভাগ্যটাও আমার হতো না। আমার দুর্ভাগ্য। অসময়ে লক্ষ্যে পৌঁছে আমার মন একটুও আনন্দিত না। লাবিবার কষ্ট ভরা কণ্ঠ ছুঁয়ে দিতে সক্ষম হয় তানভীরকে। ভুল তারও কম নয়। আমরা যখন একটা জিনিস খুব করে চাই তখন প্রতিনিয়ত ছটফট করি। সময়ের সাথে সাথে যখন বুঝে যাই এ আমার হবার নয় তখন না চাইতেও একটা বিতৃষ্ণা চলে আসে, কারণ তখন মস্তিষ্ক সেটাই বারবার রিকভার করে। একদিন হুটহাট পেয়ে গেলেও ততটা তৃপ্তি আসে না যতটা তার পাওয়ার প্রবল ইচ্ছার সময় পেলে হতো। তানভীর নিজের কথা ভেবে দূরে সরে এসেছে। লাবিবাকেও সময় দিতে চেয়েছে। অথচ এই সিদ্ধান্ত লাবিবার মনে উল্টো প্রভাব ফেলতে পারে সে কথা মাথায় আসেনি। রাগটা ক্রমশ কমে আসে। কিন্তু তানভীরও ভাঙবে না। কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায়। যাবার আগে কাচের ফুলের জারটা এক লাথিতে ভেঙে যায়। চমকে উঠে ঝোড়ো করে কেঁদে দেয় লাবিবা। দরজার সামনে সোহানা অনেকক্ষণ থেকে দরজা ধাক্কাচ্ছিল। সাউন্ড প্রুফ রুম। ভেতরে কি হচ্ছে তার ধারণা ছিল না। ছেলেকে এভাবে বেরিয়ে যেতে দেখে তাড়াতাড়ি করে রুমে ঢুকে ফ্লোরে ভাঙা কাচের মেলা চোখে পড়ে। লাবিবাকে জড়িয়ে ধরতেই তাকে ঝাপটে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। মাঝে মাঝে কেঁপেও উঠে। কি হয়েছে? কেন এত রাগ?
কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। রাত করে বাড়ি ফিরে এই ঘটনা শুনে ইসমাইল অস্থির হয়ে যায়। পারে না তখনই খান বাড়িতে আসতে। তানভীরের সাথে যে কথায় থাক এমপি সাহেবের কান অবধি দেওয়া যাবে না। বেয়াই বাড়ি এত রাতে ব্যাপারটা খুবই খারাপ দেখায়। কিন্তু সেখানে তার মেয়ে আছে। ভালোয় ভালোয় আনলে সেটা অন্য কথা। কিন্তু রাগের মাথায় আনাতে সে একটুও ভরসা পাচ্ছে না। ফোনের উপর ফোন করেই যাচ্ছে। ফিরোজ তাকে আশ্বস্ত করে তার মেয়ে ঠিক আছে, তার কাছেই আছে। জবেদা ঝাড়ু দিচ্ছে মেঝেটা। বড় পানির জার, কাঁচা ফুলগুলো রাখা হয়। সেই জারটা ভেঙে টুকরো টুকরো। খাটের নিচেও ছড়িয়ে গেছে দু একটা। সেগুলো বের করতে মাথা ঢুকিয়ে দিয়েছে জবেদা। মেঝেতে পানি ছড়িয়ে গেছে। জবেদার শাড়ির পার ও ভিজে গেছে কিছুটা। লাবিবা কোনায় বসে দেখছিল চুপচাপ। সে জবেদাকে চাপা গলায় ডাকে, শোনো। জবেদা হাসি মুখে উত্তর করে, জি ভাবি। তুমি কে? আমি হলাম এই বাড়ির সবার হেল্পিং হ্যান্ড। জবেদা। জবেদা আপা, এটা কার রুম? আপনার আর ছোট ভাইজানের রুম। সুন্দর গোছগাছ করা না? আমি গুছায় রাখি প্রতিদিন। আচ্ছা। রুম পরিষ্কার করে গেলাম। আপনি বিছানায় গিয়ে বসেন ভাবি। তুমি যাও। আচ্ছা। তামিম এসে বেশ বকাঝকা করে তানভীরকে। নিতু ইসলামও হাজির হয়। সোহানাও ছাড় দেয় না। ফিরোজ খান ছেলেকে কোনো প্রশ্ন করে না। তবে উত্তরের আশায় বসে থাকে। যদিও তিনি ভালো করেই জানেন তানভীর উত্তর দিবে না। দেওয়া উচিতও না। স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা নিজেদেরকেই মিটিয়ে নিতে হয়। গার্ডিয়ান অবধি পৌঁছানোর প্রয়োজন নেই। যত বেশি এটা নিয়ে আলোচনা হবে তত বেশি ঘেটে ঘ হবে। তিনি কিছু মনে না করলেও বাকিরা খুব রেগে আছে। প্রশ্নের জুড়ি থামবে না বুঝতে পেরে তিনি মুখ খুলেন। তানভীর, ঝামেলার সৃষ্টি করেছ গোপনে গোপনে। মীমাংসাও করবে গোপনে গোপনে। জি পাপা। সোহানা বৌমাকে খাইয়েছ। খেতে চায় না। তবুও জোর করাতে একটু খেল। তানভীর সকালে যেন আমি কোনো ঝামেলা না দেখি। সবাই যাও ঘুমিয়ে পড়ো। নিতু ইসলাম বাগড়া দেয়। তানভীর, তুমি লাবিবার কাছে যাবে না। ওর ভয় কমুক তারপর যাবে। এখন যাওয়া ঠিক হবে না। কথা বলে আসি খালাম্মি। সকালে বলো। তামিমের রুমে গিয়ে ঘুমাও। জরুরি কথা আছে খালাম্মি। শেষ করে আসি। এখন না যাওয়াই ভালো তানভীর। ফিরোজ খান ডাকেন, মিতু। জি দুলাভাই। ভয় পাওয়া ভালো, কিন্তু ভয়টা লালন করা ভালো না। ওকে যেতে দাও। জি দুলাভাই। তানভীর যাও, বৌমার কাছে যাও। জি পাপা। শোনো, তুমি যা করেছ ঠিক করনি। গায়ে হাত তোলে তো একদমই ঠিক করনি। নেক্সট টাইম যেন আমি এসব না শুনি। জি পাপা। মিউচুয়াল হয়ে যাও। না হলে বোঝাও। না বুঝলে কান ধর, সরি বলো। পা ধরে ক্ষমা চাও। পা ধরতে লজ্জা করো না। বউয়ের পা ধরে ক্ষমা চাইলে কখনো সম্মান যায় না, বরং বাড়ে। কারণ এই কাজটা সবাই করতে পারে না। তানভীর রুমে এসে দেখে লাবিবা দেয়ালে পিঠ ঠেকিয়ে রুমের এক কোণায় বসে আছে। দু হাতে হাঁটু জড়িয়ে মুখটা পুরোপুরি উপর হয়ে গুজে দিয়েছে। মেঝেটা ভেজা। কিছুক্ষণ আগেই মনে হয় পরিষ্কার করা হয়েছে। দরজা খোলার শব্দ পেয়ে লাবিবা একটা ঘাড় বাঁকা করে দেখল তানভীরকে। আবার ঘাড়টা সোজা করে নিল। তানভীর কয়েক সেকেন্ড পরখ করে ওয়াশরুমে যায়। একদম শাওয়ার নিয়ে তবেই বের হয়। সারাদিনের ক্লান্তি শাওয়ার নিয়ে দূর হয়। টাওয়ালে চুল মুছতে মুছতে খালি পায়ে এসে লাবিবার সামনে দাঁড়ায়। লাবিবা মাথা তুলে সদ্য শাওয়ার নেওয়া তানভীরকে দেখেই আবার চোখ নামিয়ে নেয়। উদম গায়ে প্রশস্ত কাঁধের সহিত গম্ভীর্যভাবে দাঁড়িয়েছে। গা থেকে বডি ওয়াশের মিষ্টি স্মেল নাকে আসছে। ফ্লোরে তানভীরের ফর্সা পা জোড়া। লোপকূপের উপর বিন্দু বিন্দু জল জমেছে। লাবিবা দৃষ্টি গুটিয়ে নিয়ে হাঁটুর ভাঁজে আবার মুখ ঠেকায়। তানভীরের নিশ্চুপ উপস্থিতিতে তার মনে উথাল পাতাল শুরু হয়েছে। বুকটা দুরুদুরু করছে। কি করবে? এখনও রেগে আছে। আবার মারবে। এবার মারলে লাবিবা আর সহ্য করবে না।
যখন তার ৩ বছর বয়স তখন নাকি বাবা একবার মেরেছিল। সেটাও লাবিবার শোনা কথা। তারপর মা ছাড়া কেউ তার গায়ে হাত তুলেনি। বড় হবার পর মাও যা বকা দেয় কখনো আর মারে না। আর আজ তানভীর কতগুলো থাপ্পড় দিল। ব্যথায় গাল টন টন করছে, কানের নিচে জ্বালাও করছে। এত ব্যথা লাবিবার কখনো লাগেনি। অভিমানে লাবিবার ঠোঁট ভেঙে এলো, ভেতর ভেতর ফুপাল। কিছু সময় বাদে নিজের সামনে তানভীরকে বসা অবস্থায় অনুভব করল। শান্ত কিন্তু দৃঢ় গলার আওয়াজ পেল, লাবিবা, ভেজা ফ্লোর ছেড়ে বিছানায় গিয়ে বসো, উঠে আসো। লাবিবা চুপ থাকল। অভিমানে আরো আরো চেপে গেল। তানভীর দুপাশে মাথা নাড়িয়ে হাত ধরল। উঠো। লাবিবা হাত ছাড়িয়ে নিল, অন্যদিকে মুখ ঘুরাল। এখানেই ভালো আছি। তানভীর বুঝল এভাবে উঠবে না। জোরপূর্বক ২ হাত চেপে ধরল, উপর দিকে টেনে তুলল। লাবিবা কাচুমাচু করে তানভীরের হাতের মুঠো থেকে শক্তি লাগিয়ে ছাড়িয়ে নিল। মুখ তুলে গজগজ করে বলল, বললাম না এখানে ভালো আছি। তানভীর আবার এগুলো, কথা শোনো, ঠান্ডা লেগে যাবে। লাগবে না, ছাড়ুন আমাকে। আরে ভাই ছাড়ুন না আমাকে, আমার আপনাকে সহ্যই হচ্ছে না। আমাকেই সহ্য করতে হবে। লাগবে না আমার। বুঝেছি সোজা কথায় উঠার মানুষ তুমি নও। আমার আঙুল বাঁকাতেই হবে। লাবিবার হাত মুড়ে ধরে টেনে পাজা কোলে নিয়ে নেয়। লাবিবা চেঁচায়, ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য ধরিনি, বাঁধার জন্য ধরেছি। বাঁধব তোমাকে। তার আগে চুটি করে বসো। বসব না আমি। তানভীর লাবিবার কথায় কান দেয় না। বিছানায় বসিয়ে দিয়ে ফার্স্ট এইড বক্স খুলে লাবিবা এর মধ্যেই নেমে যেতে চায়। তানভীর এসে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আবার বিছানায় বসায়। লাবিবাকে এক হাতে জড়িয়ে আরেক হাতে গাল স্পর্শ করে। লাবিবা মাথা পিছিয়ে নেয়। তানভীর বিরক্ত হয়, আবার টেনে নেয় নিজের দিকে। দেখতে দাও। লাগবে না দেখা। দেখতে দাও আমাকে। স্পট পড়ে যাবে। আপনার কি তাতে? জুতো মেরে গরু দান করতে আসছেন? তানভীর লাবিবার থুতনি চেপে ধরে মুখ উঁচু করে। দুপাশে গাল দুটো আলতো করে ছুঁয়ে দেয়। লাল হয়ে আছে পুরো মুখ, যেন গরম ভাব বের হচ্ছে। নাকে মৃদু ঘামও জমেছে, অথচ শরীর ঠান্ডা। তানভীর লাবিবাকে টেনে কোলে বসায়। মাথায় হাত লাগাতেই লাবিবা আরও একবার চিৎকার করে উঠে। দুহাতে তানভীরের হাত সরানোর চেষ্টা করে। তানভীর ওকে আশ্বস্ত করে, আমি সুন্দরভাবে করব। সাবধানে পিন খুলে খুলে হিজাব ছাড়িয়ে নেয়। চুলের কাঁটাটা খুলে নিতেই ঝরঝর করে পিঠময় চুলগুলো ছড়িয়ে পড়ে। রক্তিম ফেসে কেশবতীকে দেখে তানভীরের ভেতরে কি হচ্ছে তা লাবিবা জানে না। যদি জানত তাহলে এখন অন্তত চুপ করে থাকত। বারবার ছটফট করে তানভীরকে আর ক্ষত বিক্ষত করত না। মাথায় তো হাতটাও দেওয়া যাচ্ছে না। রাগের মাথায় এতটা জোরে ধরেছে বুঝতে পেরে তানভীরের খুব খারাপ লাগছে। তানভীর সহজে রাগে না, তবে রাগলে হুঁশ থাকে না। এসব রাগ খুব খারাপ হয়। এয়ে তার বউটাকে মারল, ব্যথা দিল। হাতে হাতে লালন পালন হওয়া আদরের মেয়েকে কোনোদিন কেউ মেরেছে কিনা এটাতেও ডাউট আছে। আর সে এতটা হাইপার ছিল যে নিজেকে কন্ট্রোল করার চেষ্টাও করল না। তানভীর আলতোভাবে গালে ঠোঁট ছোঁয়াল। লাবিবার সাথে সাথে মাথা সরিয়ে নিয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে লাগল। তানভীর বুঝল বেশ অভিমান হয়েছে তার বউটার। নরম সুরে ডাকল, লাব্বু, সোনা বউ, একটু স্থির থাকো, আমি গালে মলম লাগিয়ে দিচ্ছি। প্রমিজ একটুও ব্যথা দিব না। এত আদুরে ডাকে লাবিবার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মুখে আওড়াল, লাগবে না। ব্যথাও দিবে আবার মলমও লাগাতে আসবে। আমার বউ, আমি যা ইচ্ছা করব। চুপ থাকো। দেখি মুখটা ওদিকে ঘুরাও। উহু জ্বলে। একটু পরেই ঠান্ডা লাগবে। আমি বাসায় যাব। ছাড়ুন। কেন এটা বাসা না? আপনার বাসায় থাকব না। আপনি আমাকে মেরেছেন। আমাকে কখনোই ভালোবাসেননি। আজ আপনার সাথে জড়িয়ে গেছি দেখে আমার দিকে নজর রাখেন। রাজনীতির মানুষ আপনি। নিজের দিকে যেন কেউ কাদা ছুঁড়তে না পারে সেজন্য আমার সাথে আজ এমন করলেন।
তুমি শুধরাবে না তাই না? ভালোবাসি তো। সত্যি বলছি, অনেক ভালোবাসি বউ। লাগবে না আমার আর আপনার ভালোবাসা। গরু খাক ওই ভালোবাসা। আমার লাগবে না। কি চাও তুমি? বাসায় চলে যাব আমি। আপনার কাছে থাকব না। আপনাকে অনেক চেয়েছি আমি। বিনিময়ে অবহেলা আর কষ্ট ছাড়া কিছুই পাইনি। আজ যখন চাইছি না তখন কোথা থেকে আসে আপনার ভালোবাসা? ছেড়ে দেন আমাকে। কারো সাথে কথা বললেই তার সাথে রিলেশনে যাওয়া হয় না। যে মানুষটা আমি আপনার জন্য পাগল, সেই আপনি কিভাবে ভাবতে পারেন এসব কথা? আপনার মানসিকতা এত খারাপ কেন? একটা মানুষকে চিনবেন, তার সম্পর্কে জানবেন, তাকে বুঝবেন, তারপর তাকে সন্দেহ করবেন। প্রথম থেকেই আপনি আমার বিপরীতে থাকেন। আমি আপনাকে চেয়েছি, আপনার বিপরীত আচরণকে নয়। আমি মেনে নিতে পারব না কখনো। আমি তোমাকে নিয়ে প্রচুর জেলাস লাগব। সত্যিই জেলাস। ফাহাদ না এলে হয়তো জানতে পারতাম না। তোমার কাছে যদি মনে হয় আমি বেশি রিয়েক্ট করে ফেলেছি তাহলে আমি সরি। তোমার কি চাই বলো? সব তোমাকে দিয়ে দিব। আমার অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি সব তোমাকে দিলাম, তবুও আমি ছাড়া অন্য কোনো পুরুষকে তোমার পাশে দেখতে চাই না। তুমি আমার বউ লাবিবা। তোমার ভালো চাওয়াই আমার প্রধান কাজ। তোমার চরিত্রে দাগ পড়ুক এটা আমি কখনোই চাই না। এত কথা বলছেন কেন মেরে টেরে? আগে তো কোনোদিন বলেননি। আমার লাগবে না আপনার ভালো চাওয়া। তাহলে লাগবেটা কি? কি পেলে তুমি তোমার জেদ দেখানো বন্ধ করবে? এই রুমটা তো তোমার লাগবে তাই না? লাবিবা কান্না থামিয়ে চোখ তুলে তাকায়। ভাঙ্গা গলায় উত্তর দেয়, লাগবে না। আমাকেও লাগবে না। লাবিবা নাক টেনে জবাব দেয়, আপনাকে দিয়ে আমার কি কাজ? তানভীর নিঃশব্দে হাসে। লাবিবার গলায় মুখ গুজে আওড়ায়, সেটা তুমিই জানো আমার জান। যাও, দিয়ে দিলাম তোমাকে সব। আমার সমস্ত কিছুর অধিকার তোমাকে দিয়ে দিলাম। এই আমিটাকেও তোমাকে দিয়ে দিলাম। নাও আমাকে। আমার ভালোবাসা গ্রহণ করো বউ। আমি তোমার তরে সপেছি এ প্রাণ। তোমার আঙিনায় ভিড়িয়েছি শূন্য হস্তে। আমায় এবার স্থান দাও তোমার বরাদ্দকৃত যত্নে রাখা তনু হৃদয় অন্তে। তোমার সকল অভিমান পড়ে যাক। অভিযোগগুলো চেপে যাক। ভালোবাসাগুলো প্রস্ফুটিত হোক। জীবন জুড়ে ছড়িয়ে যাক। আই লাভ ইউ জান। আই লাভ ইউ সো মাচ। আই কান্ট লিভ উইথাউট ইউ। প্লিজ নেভার ডোন্ট ইউ ডেয়ার। তানভীরের আহাজারিতে লাবিবার চোখ থেকে শুধু জল গড়িয়ে পড়ে। তানভীরকে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে। যে কথাটা শোনার জন্য এতগুলো দিন সে অপেক্ষা করেছে, তানভীরের মনে নিজের জন্য জায়গা করতে চেয়েছে, সে অবশেষে পেরেছে। অন্য কোনো সময় হলে হয়তো লাবিবা অনেক কিছুই করে ফেলত আনন্দে, কিন্তু প্রায় মধ্যরাতে এত কাছে রয়েছে নিজের মানুষটা, যার প্রতিটা বাক্যে তাকে ভালোবাসার দাবি জানাচ্ছে, এই সিচুয়েশনে লাবিবা শুধুই কাঁদছে। এই কান্নাকাঙ্ক্ষিত জিনিসটা পাওয়ার কান্না, যার সাথে জীবনের ভালো থাকাটা জড়িয়ে আছে। লাবিবা অনুভব করে গলায় তরল কিছুর অস্তিত্ব। তাহলে কি তানভীর কাঁদছে? লাবিবা কান্নার ফলে বসে যাওয়া গলায় ডাকে, খান সাহেব। সাথে সাথেই গলায় ভেজা ওষ্ঠের ছোঁয়া পায়। ধীরে ধীরে বাড়তেই থাকে সেই চুমুর বর্ষণ। লাবিবা শিহরণে কেঁপে কেঁপে উঠে। তানভীরের উদাম পিঠে হাত ঠেকায়। কাতর স্বরে আবার ডাকে, খান সাহেব। তানভীর গলা থেকে মুখ তুলে তাকায়। লাবিবার গলায় আলতোভাবে হাত রেখে সরাসরি চোখে চোখ রাখে। তোমার ঠোঁটের এই কাটা জায়গায় কি এখনো ব্যথা যান? লাবিবা মাথা নাড়ায়। ব্যথা করছে না। সত্যি সত্যি এখন কোনো ব্যথা লাবিবা অনুভব করছে না। লাবিবার কথায় আশ্বস্ত হয় তানভীর। মুচকি হেসে আই লাভ ইউ জান বলে ঠোঁটে ঠোঁট চেপে দেয়। রাত যত গভীরে যায় তানভীরের প্রশস্ত বুকের নিচে লাবিবা ততই ছটফট করে। তানভীর আদরে আদরে ভরিয়ে তুলে লাবিবাকে। বারবার বলতে থাকে, ভালোবাসি বউ। ভীষণ ভালোবাসি, সারাটা রাত এক মুহূর্তের জন্য ও ছাড় দেয় না। নাজুক শরীরে তুফান উঠিয়ে সেই তুফান থামিয়েও ক্ষান্ত হয় না। সকাল 8:30 নাগাদ লাবিবার নিভু নিভু চোখ। শরীর অসাড় হয়ে আছে। অর্ধচেতন মানুষটা তানভীরের বুকে গুটিসুটি হয়ে আছে। গায়ে বুক অবধি সুন্দর করে পরানো সাদা টাওয়েল। ভেজা চুলগুলো বিছানায় ছড়িয়ে আছে।
তানভীর নিজে ওকে শাওয়ার করিয়ে এনে বুকে নিয়ে শুয়েছে। সেও একটু ঘুমোবে, কিন্তু তার চোখে ঘুম নেই। চোখ মেলে লাবিবার দিকে তাকিয়ে থাকে। কপালে চুমু এঁকে বলে, ভালোবাসি শোনার জন্য। তুমি যদি এতটা ডেসপারেট হতে পারো, আমিও বলতে বলতে পাগল হতে পারি বউ। ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। ভালোবাসা অনুভব করতে হয়, ভালোবাসার মানুষকে বুঝতে হয়, কখনো কখনো তার উপস্থিতিও যে তার প্রমাণ জেনে নিতে হয়। তুমি ভীষণ চালাক লাবি পাখি। সবই জেনেছ, তবুও আমার মুখ থেকে কথাটা বলিয়ে ছাড়লে। সার্টিফিকেট চাই তোমার? আমার মুখের কথাই যথেষ্ট। চলবে ইনশাআল্লাহ।